আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইংলিশ মজার ভর্তি প্রস্তুতির বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে। আমি খুরশেদ আলম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে লিখে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাবে। আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। অল ক্লিয়ার। যাই হোক, লক্ষ্য করো আজকে আমাদের যে আলোচনার টপিক বা বিষয়বস্তু, আমাদের আজকে বাংলা লেকচার 25 নম্বর লেকচার। লক্ষ্য করো 25 নম্বর লেকচারের আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, সুচেতনা। সুচেতনা কবিতাটা তোমরা একটু বাংলা বুস্টার বই থেকে পড়ে নিও। কবিতাটা একটু পড়ে নিবে, ঠিক আছে? জীবনানন্দ দাশের একটি কবিতা, সুচেতনা তুমি ওই দূরতম দ্বীপ, ঠিক আছে? ওকে, এখন দেখো আজকে আমাদের যে আলোচনার বিষয়, আমরা একটু ধারাবাহিকতা মেনটেন করে আমরা একটু আলোচনায় চলে যাব। প্রথমে আমরা পড়ব বচন। বচনের পরে আমরা পড়ব সংখ্যাবাচক শব্দ। এরপরে আমরা পড়ব দ্বিরুক্ত শব্দ। এরপরে পড়ব পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। লক্ষ্য করো এগুলো থেকে প্রশ্ন হয় কম। বলে নিই, এগুলো থেকে প্রশ্নের পরিমাণটা হয় কম, ঠিক আছে? এই টপিকগুলো থেকে প্রশ্নের পরিমাণটা কম হয়, তবে এগুলো পড়তে হবে, বিশ্ববিদ্যালয়ে চলে আসে। যেমন বলছিল চপল শব্দের স্ত্রীবাচক কোনটি? চপল শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? চপলা, ঠিক আছে? এরকম প্রশ্ন চলে আসে, সুতরাং পড়তে হবে। তো দেখো বচনটা কি? বচনটা হলো সংখ্যার ধারণা। আমরা একটু পিডিএফে চলে যাই। সংখ্যার ধারণা, লক্ষ্য করো বচন হলো সংখ্যার ধারণা। বচন আমরা একটু লক্ষ্য করি, এই জায়গাতে লেখা আছে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণাকে বচন বলে। তাহলে কার? বিশেষ্য এবং সর্বনাম। লক্ষ্য করো, বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত ধারণা, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম, কোনো কিছুর নামের ধারণা, মানে কতটা নাম, একটি না একের অধিক, ঠিক আছে? সেটাকে বলছি কি? বচন, সংখ্যাগত ধারণা। অর্থাৎ বচন হয় বিশেষ্য আর সর্বনাম পদের, বিশেষণ, অব্যয় ও ক্রিয়াপদের বচন হয় না। এরপরে কথাটা দেখো, বলছে বচন শব্দটি ইংরেজি নাম্বার শব্দের বাংলা প্রতিশব্দ, যে কারণে বচনকে পারিভাষিক শব্দ বলা হয়। বচন ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। এর উৎস ভাষা সংস্কৃত বা তৎসম ভাষা, মানে উৎসগতভাবে সংস্কৃত ভাষা, আর এটা হচ্ছে পারিভাষিক শব্দ একটি। এটি তৎসম কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। বচ যোগ অন সমান সমান বচন। অনটা আসছে অনট থেকে। এখন অনেকে আবার হতাশ হয়ে যাবে, ভাইয়া অন না অনট? ওই যে কথা ওইটাই, অন আর অনট একই বিষয়। এটা যাবে এই পাশে, অনট বা অন, ঠিক আছে? বচ যোগ অনট বা অন। তাহলে বচন হলো সংখ্যার ধারণা। এখন আসি, মানে আমরা একটু দ্রুত শেষ করি, ঠিক আছে? আমাদের হাতে সময় কম, আমাদের পড়াশোনা আছে, অনেক কাজ আছে, সুতরাং আমরা দীর্ঘ সময় না নিই। এটা বিষয়টা আসলে দীর্ঘভাবে আলোচনা করারও কিছু নেই। বচন হচ্ছে সংখ্যাগত ধারণা। বচন দুই প্রকার, একটা হলো এক বচন আর একটা বহু বচন। এক বচনটা দেখো, লক্ষ্য করো, যে সকল শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, জন্তু, প্রাণী, অপ্রাণীর একটি সংখ্যাকে নির্দেশ করে সেগুলোকে এক বচন বলে। যেমন বলছি বইটি নিয়ে এসো। বইটি, কয়টা বই? একটা বইকে, মানে সাধারণত একটা বইকে বোঝাচ্ছে। বইটা নিয়ে এসো। কলমটি আনো। তাকে ডাকো। আপনাকে ডেকেছে, আপনি আসেন। তাহলে এই যে এগুলো কি? এগুলো হলো এক বচন, ঠিক আছে? এক বচন, একজনকে বোঝাবে, সেটা হলো এক বচন। আর যেগুলো দিয়ে একের অধিক বুঝাবে, মানে বিশেষ্য বা সর্বনামের সাথে যুক্ত হয়ে একের অধিক সংখ্যা বোঝায়, সেগুলোকে বহুবচন বলে। যেমন ছেলেরা গোলযোগ করেছে। ছেলেরা, দেখো ছেলে, এর ছেলের সাথে যুক্ত হয়েছে কি? রা, র আকারে রা, অর্থাৎ অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, অর্থাৎ বহুবচন। বা বলছে কি মেয়েরা পড়তে এসেছে, রা, দেখো মেয়েরা। মন্ত্রীবর্গ ভ্রমণে গিয়েছেন। মন্ত্রীবর্গ, দেখো বর্গ, অর্থাৎ একের অধিক জনকে বোঝাচ্ছে। যখন একের অধিক জনকে বোঝাবে তখন সেটা হবে বহুবচন।
কি হবে? বহুবচন। এরকম হবে কি, বলছি আপনি থেকে আপনি এক বচন, কিন্তু বলছে আপনারা, আপনারা, এই আপনারটা হলো বহুবচন। তাহলে এক বচন আর বহু বচন, এক বচন একটিকে বোঝাবে আর বহু বচন হচ্ছে একের অধিককে বোঝাবে। ওকে, এবার আসো মূল জায়গা যেটা, আমরা সেই মূল জায়গাটায় আসি। আমাদের প্রশ্ন যেখান থেকে হয় সেখানে যাওয়ার আগে আমরা একটা বিষয় শিখে নিই। বহুবচনের ব্যবহার, এখান থেকে প্রশ্ন হয় বহুবচনের ব্যবহার। তার আগে আমরা একটু কিছু বিষয় জেনে নিই। লক্ষ্য করো, বলছে কি বহুবচনের ব্যবহার। বচন, এই বচন পড়তে গেলে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে নাম বা ব্যবহারের ক্ষেত্রে আমরা তো জানি যে দুই প্রকার, একটা হলো এক বচন আর একটা হলো বহু বচন। বিশেষ্য আর সর্বনামের বচন হয়। এখন একটা মানে দুইটা ব্যবহারের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করবে। একটা হলো প্রাণীবাচক, প্রাণীবাচক, আরেকটা হলো অপ্রাণীবাচক। লক্ষ্য করো, অপ্রাণীবাচক, প্রাণীবাচক, অপ্রাণীবাচক। লক্ষ্য করো, আমি বলছি কি একটা হলো প্রাণীবাচক, অর্থাৎ যাদের প্রাণ আছে। কাদের প্রাণ আছে? মানুষের প্রাণ আছে, গরু ছাগলের প্রাণ আছে। তাহলে একটা হলো প্রাণীবাচক আর একটা হলো অপ্রাণীবাচক। বচন প্রাণীবাচকের ক্ষেত্রে এক ধরনের বচন বসে, অপ্রাণীবাচকের ক্ষেত্রে এক বচন বসে, মানে এক ধরনের বচন বসে। তাহলে এই যে যেটা অপ্রাণীবাচক সেটা হচ্ছে ভিন্ন, আর যেটা প্রাণীবাচক সেটা আবার মানে সেটাও ভিন্ন, মানে দুইটা আলাদা আলাদা এবং দুইটার বচনও আলাদা। এখন এই যে প্রাণীবাচক, এই প্রাণীবাচককে দেখো, একটা হলো উন্নত প্রাণী, উন্নত। এই প্রাণীবাচকের মধ্যে দুই ধরনের প্রাণী আছে, একটা হলো উন্নত প্রাণী আর একটা হলো কি ইতর প্রাণী, ইতর প্রাণী। লক্ষ্য করো, বলছি যে বচন ব্যবহারের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাণীবাচকের বচন আর একটা হলো অপ্রাণীবাচকের বচন। আর প্রাণীবাচকের কি? প্রাণীবাচক হলো দুই প্রকারের, একটা হলো উন্নত আর একটা হলো ইতর। ইতর কি? যেগুলো হচ্ছে জীবজন্তু, মানে মানুষ যেটা সেটা হলো উন্নত, আর মানুষ ছাড়া যেগুলো সেগুলো হলো কি প্রাণী, এই জীবজন্তু ইতর প্রাণী আর কি। তো এই জায়গাতে দেখো, লক্ষ্য করো যে বলছি যে যে বচনবাচক শব্দগুলো আমরা বচনবাচক শব্দগুলোকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হলো প্রাণীবাচক, উন্নত আর ইতর প্রাণী, আর একটা হলো অপ্রাণীবাচক, অর্থাৎ যাদের কোনো প্রাণ নাই, গাছপালা, ঠিক আছে, নদী নালা, এগুলো পাহাড় পর্বত, এগুলো হলো অপ্রাণীবাচক। এখন আসো, এখন আসো বলছে যে প্রাণীবাচক শব্দের মধ্যে মানব জাতির সম্পর্ক তথ্যগুলো হলো উন্নত প্রাণীবাচক, যেমন মানুষ, ছাত্র, শিক্ষক, মন্ত্রী ইত্যাদি। আর প্রাণ আছে কিন্তু মানব জাতির অন্তর্ভুক্ত নয়, তাদেরকে ইতর প্রাণী বলে, যেমন হাতি, ঘোড়া, উট, ভেড়া, ছাগল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার আসো প্রাণীবাচকের বহুবচন। আমরা বহুবচনের ব্যবহারটা একটু দেখে নিই। প্রাণীবাচকের বহুবচন, লক্ষ্য করো, প্রাণীবাচকের বহুবচন উন্নত প্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক মানে আশরাফুল মাখলুকাত। এদের কোনগুলো? এদের হলো গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, রা। এই রাটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা। এই রাটা উন্নতের ক্ষেত্রেও বসে, আবার ইতরের ক্ষেত্রেও বসে। এই রাটা উভয় ক্ষেত্রে বসে। তবে তোমার যদি প্রশ্ন করে নিচের কোনটি উন্নত প্রাণীবাচকের বহুবচন, প্রশ্ন যদি করে নিচের কোনটি উন্নত প্রাণীবাচকের বহুবচন, তাহলে এগুলো হবে উন্নত প্রাণীবাচকের বহুবচন। গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ, রা, এগুলো আর কি। আর রাটা একটু আলাদা, তোমাকে আমি একটু স্টার মার্ক দিয়ে রাখতে বলেছি। এখন দেখো যে এই যে গণ, যেমন শিক্ষকগণ, অভিভাবকগণ, জনগণ, সদস্যগণ, দেখো সবগুলো কি মানুষের সাথে যুক্ত হয়েছে, গণ। তাহলে গণ হলো উন্নত। বিন্দু, বর্গ, মণ্ডলী, রা, ছাত্ররা, শিক্ষার্থীরা, মায়েরা, মন্ত্রীরা, পণ্ডিতেরা, গরুরা, ছাগলেরা, না না গরু ছাগলেরা এটা টিচাররা ক্লাসে যে বলে, এই স্টুডেন্টদেরকে বলে যে এই গরুরা ছাগলেরা, ঠিক আছে, এই গরু ছাগল বলতে শিক্ষার্থীদেরকে আর কি বোঝায়, উন্নত প্রাণীবাচক, ঠিক আছে। লক্ষ্য করো, তাহলে এই যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছি, এই রাটা কখন ইতর প্রাণীর সাথে বসবে। লক্ষ্য করো, সাহিত্যের ক্ষেত্রে কখনো কখনো ইতর প্রাণীবাচক শব্দে রা এরা যুক্ত হয়। কোন ক্ষেত্রে? সাহিত্যের ক্ষেত্রে। যেমন বলছে কি, পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়, কাকেরা বিরাট সভা করলো। লক্ষ্য করো, পাখিরা, পাখিরা হচ্ছে ইতর প্রাণী, কিন্তু এর সাথে রা বিভক্তি রা বহুবচন যুক্ত হয়েছে। দেখো পিপিলিকারা ইতর প্রাণী, কিন্তু এর সাথে রা
বহুবচন যুক্ত হয়েছে। কাকেরা, দেখো কাক, এর সাথে রা বহুবচন যুক্ত হয়েছে। অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, সাহিত্যের ক্ষেত্রে এর আটা বসতে পারে, নয়তোবা এ রা হলো উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে। এই কয়েকটা বহুবচন হলো উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে একদম ফিক্সড, এরা অন্যদের সাথে যুক্ত হবে না। কথা বোঝা গেল? তাহলে এই কয়টা হলো ফিক্সড উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে, এরা অনুন্নত বা ইতর শ্রেণীর সাথে বসবে না, বা অপ্রাণীবাচকের সাথেও বসবে না। এরপরে দেখো বলছে জন্তুর বহুবচন। জন্তুর মানে জীবজন্তু। কি কি জন্তুর বহুবচন হলো পাল আর জুথ। লক্ষ্য করো, পাল আর জুথ। পাল হলো, লক্ষ্য করো, গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, পঙ্গপাল, জুথ হস্তি জুথ, মহিষ জুথ, গজ জুথ। অর্থাৎ এই পাল আর জুথ এই দুটো হলো ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে, মানে প্রাণীবাচকের মধ্যে যেগুলো ইতর সেগুলোর সাথে এগুলো যুক্ত হয়। আর অপ্রাণীবাচকের ক্ষেত্রে দেখো এগুলো একেবারে ফিক্সড অপ্রাণীবাচক। আবলি, গুচ্ছ, দাম, নিকর, নিচয়, পুঞ্জ, মালা, রাজি, রাশি, জাল, গ্রাম, শ্রেণী, ব্রজ, মিথুন। ঠিক আছে, এগুলো একেবারে ফিক্সড। মনে রাখতে হবে যে এগুলো অপ্রাণীবাচকের বহুবচনবাচক শব্দ, অপ্রাণীবাচকের বহুবচনবাচক শব্দ একেবারে ফিক্সড। এগুলো মানে উন্নতর সাথে বসবে না বা প্রাণীবাচকের সাথে বসবে না, এগুলো হচ্ছে ফিক্সড। নিচের কোনটি অপ্রাণীবাচকের বহুবচন? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসলে এগুলো হবে উত্তর। জুথ কি? জুথ হচ্ছে তোমার এই বহুবচন, পাল আর কি, অনেকগুলোকে বোঝায়। হস্তি জুথ মানে অনেকগুলো হাতিকে একত্রে বলা হয় হস্তি জুথ। পালকেই বোঝানো হয় মূলত। ওকে, এবার আসো আবলি। লক্ষ্য করো, আবলি দিয়ে কি? পুস্তকাবলী, অনেকগুলো পুস্তককে একত্রে বলা হয় পুস্তকাবলী। গ্রন্থাবলী, রচনাবলী, রত্নাবলী, দীপাবলী। গুচ্ছ, কবিতা গুচ্ছ, কেশর গুচ্ছ, দাম, কুসুম দাম, শৈবাল দাম, নিকর, কমল নিকর, নক্ষত্র নিকর, নিচয়, কুসুম নিচয়, বুধ নিচয়, পুষ্প নিচয়, পুঞ্জ, মেঘপুঞ্জ, পুষ্পপুঞ্জ। ঠিক আছে, তাহলে এগুলো হলো আমার অপ্রাণীবাচকের ক্ষেত্রে। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে সেটা শুধু তার সাথেই বসে, যেটা ইতর প্রাণীবাচকের সাথে বসে সেটা শুধু তার সাথেই বসে। আর আরেকটা দেখলাম যেটা অপ্রাণীবাচকের বহুবচন শুধু তার সাথেই বসবে। এরা হচ্ছে আলাদা আলাদাভাবে ফিক্সড, সবার জন্য একেবারে ফিক্সড। এরা কখনো বাইরে যাবে না, অন্যের সাথে যুক্ত হবে না, এরা শুধু এদের সাথেই যুক্ত হবে। এরপরে আসো যেগুলো হলো কমন বলতে এরা সবার সাথেই বসবে। কোনগুলো? লক্ষ্য করো, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় ক্ষেত্রে ব্যবহৃত বহুবচনবাচক শব্দ, অর্থাৎ উভয়ের সাথেই বসবে, প্রাণীবাচকের সাথেও বসবে, অপ্রাণীবাচকের সাথেও বসবে। একেবারে এরা হচ্ছে কোনো ফিক্সড না, এরা সবার সাথে বসবে। প্রাণীবাচক, অপ্রাণীবাচক, ইতর শ্রেণী সবার সাথে বসবে। কোনগুলো? এই যেগুলো কুল, সকল, সব, সমূহ, দল। লক্ষ্য করো, কুল, সকল, সব, সমূহ, দল। দেখো বলছে কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল। দেখো কবিকুল প্রাণী, বৃক্ষকুল অপ্রাণী। বলছে পর্বত সকল, মানুষ সকল। দেখো পর্বত হচ্ছে অপ্রাণী, মনুষ্য কি? প্রাণী, উন্নত প্রাণী। এইরকম ভাই সব, পাখি সব, বৃক্ষসমূহ, মনুষ্য সমূহ, শ্রমিক দল, ফুল দল। অর্থাৎ যদি প্রশ্ন হয় নিচের কোনটি প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক উভয় শব্দেরই বহুবচনবাচক শব্দ, নিচের কোনটি, তাহলে এইগুলো হবে উত্তর। তাহলে এই কয়টা আমরা মনে রাখবো। তাহলে কি কি? কুল, সকল, সব, সমূহ, দল, এই কয়েকটি। তাহলে এই বহুবচনগুলো মনে রাখতে হবে। এখন আসো সবচেয়ে আজকে অনেকেই গোসল করে না। এই তোরে জিজ্ঞাসা করা হয়েছে যে আজকে কে কে গোসল করলো? আচ্ছা, বোঝা যায়? যেগুলো বললাম বুঝতে পারলা? আচ্ছা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আচ্ছা লক্ষ্য করো, দেখো বলছি যে প্রাণী এবং অপ্রাণীবাচক উভয়ের ক্ষেত্রে বসবে এগুলো। আরেকটি কথা দেখো, বলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ
ক্রমবাচক যে শব্দগুলো আছে, সংখ্যা আছে, ক্রমবাচক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ঠিক আছে? এই টাইপের যত শব্দ আছে এই শব্দগুলো আমাদের এক বচন বোঝায়। এগুলোকে কখনো আবার বহু বচন দিবে না, এগুলো বোঝায় এক বচন। এক বচন বলছি প্রথম জন, লক্ষ্য করো প্রথম জন, তাহলে এই যে জন ব্যক্তি, প্রথম ব্যক্তি, এগুলোকে এক বচন বোঝায়। বা যাই যুক্ত হোক না কেন এর সাথে সবসময় মনে রাখবে ক্রমবাচক যে শব্দগুলো আছে, ক্রমবাচক যে সংখ্যাগুলো আছে, এগুলো সবসময় এক বচন হিসেবে বসে, বহু বচন হয় না, ঠিক আছে? এগুলো কখনো বহু বচন হবে না। এরপরে আসো বহু বচনের প্রয়োগ বৈশিষ্ট্য। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলে দিই। বহু বচনের যে প্রয়োগ বৈশিষ্ট্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয়, আমরা বুঝতে ভুল করি, আমরা ভুল আনসার করে আসি। লক্ষ্য করো, বলছি লগ্নক বা বহুবচন ব্যবহার না হয়েও বহুবচন বোঝায়। লগ্নক কি? লগ্নক হলো, লগ্নকের একটা প্রকার আছে, সেই প্রকারের মধ্যে বচন হলো একটা প্রকার। তোমরা একটু বইটা দেখে নিও, আমি লগ্নক নিয়ে এখন কথা বলবো না। দেখো বলছে বহুবচন ব্যবহার না হয়েও বহুবচন বোঝায়। বহুবচন ব্যবহার হয়নি তবুও বহুবচন বোঝায়। যেমন দেখো বলছে বনে বাঘ আছে, লক্ষ্য করো, বনে বাঘ আছে, রাখাল গরু চড়ায়, শেয়াল রাতে ডাকে, ঠিক আছে? আজ সমাজে আজ নারীর অবস্থান বেশ প্রশংসনীয়, বাঙালি মানে গৌরবময় জাতি, সিংহ বনে থাকে, পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, বাজারে লোক কম, বাগানে ফুল ফুটেছে, মৌমাছি মোচাক বানায়, বাঙালি সংগ্রাম করতে জানে, সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। লক্ষ্য করো, নারীর, শেয়াল, পোকার, ঠিক আছে, গরু, সিংহ, বাঙালি। লক্ষ্য করো তো, বাঙালি, দেখো তো বলা হয়েছে কি যে বাঙালিরা, বাঙালিরা থাকলে তো বহু বচন হতো, কিন্তু দেখো বাক্যে প্রয়োগ হচ্ছে বাঙালি সংগ্রাম করতে জানে। এখানে কি একজন বাঙালিকে বোঝানো হচ্ছে? না, একজনকে না, অনেককে। তাহলে এই যে দেখো বাঙালি জাতিকে অনেককে বোঝানো হচ্ছে, সুতরাং এটা কি হবে? এটা হবে আমার বহু বচন। দেখতে এক বচন কিন্তু বাক্যে সেটা বহু বচন। যেমন দেখা বলছে বনে বাঘ আছে, বনে কি একটা বাঘ থাকে? না, একাধিক বাঘ আছে। এখানে একটা বাক্যে বোঝাচ্ছে না, একাধিক বাক্যে বোঝানো হচ্ছে, সুতরাং এটা হলো বহু বচন। রাখাল কিন্তু একটা গরু চড়ায় না, মানে স্বাভাবিকভাবে একটা গরু দেখা যাচ্ছে না, রাখাল গরু চড়ায়, অর্থাৎ রাখাল, এটা গরু এখানে বহু বচন। বা রাতে শিয়াল ডাকে, বহু বচন। নারীর অবস্থান, মানে একজন নারীর না, নারীদের অবস্থান, তাহলে এগুলো কি বহু বচন বোঝায়। তাহলে বাক্যে প্রয়োগের উপরেও বহু বচন হয়, মানে প্রয়োগ বৈশিষ্ট্যের উপরে বহু বচন। ওকে, এরপরে আসো 2 নম্বর কথা, যে বলছে এক বচনাত্মক বিশেষের আগে, এগুলো তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো, অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ঢের, মানে অনেক বেশি বোঝায়। এই শব্দগুলো তোমার যদি যুক্ত থাকে তাহলে সেটা বহু বচন হয়। যেমন বলছে অজস্র লোক, অনেক লোক, ছাত্র, অনেক ছাত্র, টাকা, বিস্তর টাকা, খরচ, ঢের খরচ, আর যাই হোক এগুলো বসলে সেটা কি হয়? বহু বচন হয়। এটা আমরা সহজেই বুঝি। এরপরে আসো, অনেক সময় বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহু বচন সাধিত হয়। লক্ষ্য রাখো যে দ্বিরুক্ত শব্দ বলে একটা শব্দ আছে, আমরা জানি যে সেখানে কি হয়? একটা শব্দ দুইবার হয়। যেমন ভালো ভালো, লক্ষ্য করো, ভালো ভালো, ভালো ভালো, ঠিক আছে? বলছি কবি কবি ভাব, কবি কবি, লক্ষ্য করো তো, কবি কবি দুইটা সেম জিনিস, এটাও কবি একই শব্দ, এটাও কবি একই শব্দ। কবি যদি হয় নাউন তাহলে এই কবিটাও হবে নাউন। আমরা বইয়ে দেখবো বিশেষ্য বিশেষণ, বই লেখা আছে বিশেষ্য বিশেষণ দ্বিত্ব প্রয়োগ, এটা ভুল কথা, ঠিক আছে? বিশেষণ বিশেষ্য বিশেষণ দ্বিত্ব প্রয়োগে না, বিশেষ্য বিশেষ্য দ্বিত্ব প্রয়োগ, বিশেষণ বিশেষণ দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ এই যে দ্বিরুক্ত শব্দ, দুইটা সেম শব্দ, এটা যদি বিশেষ্য হয় এটাও বিশেষ্য, তাহলে দুইটা বিশেষ্য যুক্ত হয়ে কি হয়? দ্বিত্ব হয়, দ্বিরুক্ত শব্দ হয়। দুইটা বিশেষণ যুক্ত হয়ে কি হয়? দ্বিরুক্ত শব্দ হয়। যখন দুইটা শব্দ, দুইটা বিশেষ্য বিশেষ্য অথবা দুইটা বিশেষণ বিশেষণ যুক্ত হয়ে বহুবচন বোঝায়, তখন সেটাকে নির্ধারক বিশেষণ বলে। মানে দুইটা বসে বহুবচন বোঝায়। কিছু আছে দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়। যেমন দেখো এই শব্দগুলো দিকে তাকাও, যে কারি কারি টাকা, অর্থাৎ অনেক টাকা, বহুবচন, কারি কারি বহুবচন। হাড়ি হাড়ি সন্দেশ, অনেক সন্দেশ। বড় বড় মাঠ, অনেক মাঠ। লাল লাল ফুল, অনেক ফুল। গরম গরম জিলাপি, অনেক জিলাপি। ছোট ছোট ডাল, অনেক ডাল। মরমর অবস্থা, মানে অবস্থাটা মরা মরা, ঠিক আছে? তাহলে এই যে দেখো, যখন
দুইটা দ্বিরুক্ত মানে দুইটা শব্দ যখন পাশাপাশি যুক্ত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করে তখন সেটা বহুবচন হয়ে যায়। আর বহুবচন হলে সেটাকে বলা হয় নির্ধারক বিশেষণ, যেটা তোমাদেরকে আমি পদের ক্লাসে পড়িয়েছিলাম। ওকে, এরপরে দেখো 3 নম্বর কথাটা দেখো, সবটাতে যেটা একটু গুরুত্বপূর্ণ। বলছি বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বিশেষ নিয়মে সাধিত বহুবচন, বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বলছি রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটাকে বলবো আমরা বিশেষ নিয়মে সাধিত বহুবচন। রবীন্দ্রনাথরা, লক্ষ্য করো এটা কি, এই একটু কমেন্ট করো তো, রবীন্দ্রনাথরা এটা কি একবচন না বহুবচন? মেয়েরা কানাকানি করছে, এটাই করিমদের বাড়ি, সকলে সব জানে না। লক্ষ্য করো, বলছি রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, মেয়েরা কানাকানি করছে, এটাই করিমদের বাড়ি, সকলে সব জানে না। লক্ষ্য করো এই জায়গাতে রবীন্দ্রনাথ কয়জন? রবীন্দ্রনাথ হলো একজন, একজন। কিন্তু রবীন্দ্রনাথেরা, বলো আমি যে কয়েকটা শব্দ আন্ডারলাইন করেছি এই শব্দগুলো কি একবচন না বহুবচন? দ্রুত কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখি, ততক্ষণ একটু বসে জিরিয়ে নিই। বহুবচন, গুড, বহুবচন। লক্ষ্য করো, দেখো বলছি রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। লক্ষ্য করো রবীন্দ্রনাথ কয়জন? একজন। মেয়েরা কানাকানি করছে, মনে হচ্ছে অনেকগুলো মেয়ে কানাকানি করছে, না, কানাকানি করতে পারে দুইজন। একজন কানে কথা বলে আর একজন কানে কথা শোনে, একজন শোনে আর একজন বলে। যে কানে এসে কথা বলে তাকে বলা হয় কানাকানি, অর্থাৎ যে কানে কথা বলাকে বলা হয় কানাকানি। কথাটা বুঝো, হাতাহাতি মানে কি? হাতে হাতে লড়াই। কানাকানি মানে কি? কানে কথা বলা, কানে কথা বলা। তাহলে কানে কথা বলে কতজন? একজন। লক্ষ্য করো এই জায়গাতে বোঝাচ্ছে দেওয়া আছে বহুবচন। রবীন্দ্রনাথেরা দেওয়া আছে বহুবচন, করিমদের অনেকগুলো করিম দেওয়া আছে বহুবচন, সকলে অর্থাৎ সবাই বহুবচন। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হলো সব একবচন। রবীন্দ্রনাথ কিন্তু বহুবচন না, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথ কি বহুজন না, একজন। রবীন্দ্রনাথ ব্যক্তি একজন, কিন্তু এই জায়গাতে বাক্যে বহুবচন হিসেবে বসেছে, বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বলছে মেয়েরা কানাকানি কথা বলছে, মেয়েরা একটা মেয়ে কানে কথা, যে কানে কথা বলে সেটাকে কানাকানি বলে, অর্থাৎ কানে কথা বলতে পারে শুধু একজন, আরেকজন শোনে, তাহলে যে বলে সেটাকে বলা হয় কানাকানি। তো এখানে বহুবচন মনে হলেও এটা হলো এক বচন, এক বচন। বলছে এটাই করিমদের বাড়ি, যে বাড়িটা দেখানো হচ্ছে এটা করিমদের বাড়ি, সেখানে করিম থাকে একজন। করিমের বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ঠিক আছে, আরো অনেকে আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, অনেকে আছে, কিন্তু করিমে একজন, ব্যক্তি করিমে একজন। তো সবাইকে মিলিয়ে বলা হচ্ছে করিমদের, অর্থাৎ এখানে ব্যক্তি করিম একজন। বাক্যে বহুবচন কিন্তু এটা হলো একজন, এক বচন। বলতে সকলে সব জানে না। লক্ষ্য করো সকলে সব জানে না। তো এখন তোমাকে আমি বলছি কি, কানে কথা বলে, বুঝলাম না, এই কানে কথা বলে না বুঝার কি আছে রে? বন্ধুর কাছে কানটা এগিয়ে নাও, বন্ধু কথা বলবে কানে কানে, তাহলে ওটা কানাকানি। লক্ষ্য করো যদি এটা মেয়েদের কাজ, সকলে সব জানে না। তারপর বন্ধুকে জিজ্ঞাসা করা হলো যে বলতো বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় কোন জেলাকে? ঠিক আছে, অনেকগুলো বন্ধু আছে, মনে করো তুমি, মনে করো আমি বলছি, আমার ফ্রেন্ড সার্কেল 10 জন আছে সামনে, বা 5 জন 7 জন আছে। এখন আমি একজনকে বলছি এই বলতো রয়্যাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোন জেলাকে বলে? এখন বন্ধু আমাকে মানে উত্তর করছে যে রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় কুমিল্লাকে। ঠিক আছে, তো এখন আমরা তো জানি রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় নোয়াখালীকে, মেবি বলছি, আমার ভুল হতে পারে, নোয়াখালীর সম্পর্কে অত কিছু জানি না। তো
তো উত্তরটা হলো নোয়াখালী, ঠিক আছে। এখন আমি বললাম কি, যখন সেই কথা বললো আমি তখন বললাম সকলে সব জানে না, সকলে সব জানে না। লক্ষ্য করো, উত্তরটা আমি দিলাম সকলে সব জানে না। সকলে মানে কি, সবাইকে বুঝাই নাই, বুঝাইছি কাকে? ওই বন্ধুকে, যে আমাকে উত্তর দিয়েছে উল্টাপাল্টা। বলছি কি, যে বললাম যে রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় কোন জেলাকে? বলছে কি বরিশালকে রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয়। তখন আমি বললাম যে সকলে সব জানে না, ঠিক আছে। তাহলে এই যে দেখো, লক্ষ্য করো, এই যে আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করেই বলছি সকলে সব জানে না, কিন্তু মূলত আমি কথাটা বললাম তাকে, যে সঠিক উত্তরটা দিতে পারেনি। যে কারণে এখানে সবাইকে বোঝালো মূলত একজনকে বোঝায়। এই একজনকে বোঝানোর কারণে এটাকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বাক্যে দেখা যাচ্ছে বহুবচন, কিন্তু মূলত এরা একবচন। তো এই জন্য এগুলোকে বলা হয় বিশেষ নিয়মে বহুবচন। এরপরে আসো, বিদেশি শব্দের বহুবচন সেই ভাষার নিয়ম অনুযায়ী করতে হয়, যেমন বুজুর্গ, বুজুর্গান, সাহেব, সাহেবান, কাগজ, কাগজাত ইত্যাদি। ওকে, এখন এই জায়গাতে একটা বিষয় মাথায় রাখতে হবে, বিশেষ্য সর্বনামের বচন হয়, তবে একটি বিশেষ্য বা সর্বনামের একাধিক বচনবাচক লগ্নক ব্যবহার করা বাহুল্য দোষ। লক্ষ্য করো, বিশেষ্য বা সর্বনাম বা বিশেষের যে বচন হয়, সে সর্বনাম বা বিশেষের একটাই বচন হবে, একটিই বচন হবে, একটির বেশি বচন হবে না। একটির বেশি যদি আমি একাধিক বচন ব্যবহার করি একটা বিশেষের ক্ষেত্রে, তাহলে সেটা হবে বাহুল্য দোষ, অপপ্রয়োগ। যেমন সকল আলেমগণ সবাই উপস্থিত ছিলেন। লক্ষ্য করো, সকল হইল একটা বহুবচন, আলেমগণ, গণটা হলো একটা বহুবচন, তাহলে এটা হবে বাহুল্য দোষ। এই বাহুল্য দোষটাকে আমাদের সবসময় দূরে রাখতে হবে, এড়িয়ে চলতে হবে, যে কারণে এটা হচ্ছে ভুল বাক্য। তাহলে সকল ও গণ দুটি বহুবচনবাচক লগ্ন, কিন্তু একটি বিশেষের সাথে যুক্ত হয়ে বাক্যটি বাহুল্য দোষ কিংবা অপপ্রয়োগের উদাহরণ হয়েছে। বাক্যটি শুদ্ধ করতে হলে একটি বহুবচনবাচক লগ্ন যুক্ত করতে হবে, যেমন সকল আলেম সবাই উপস্থিত ছিলেন অথবা আলেমগণ সবাই উপস্থিত ছিলেন, দুইটার একটা করতে হবে। কথা কি বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছ? বুঝতে পারছো? বগুড়ার হিরু আলম, হিরু ভালো অভিনেতা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বচনটা দেখলাম, এবার আমরা সংখ্যাবাচক শব্দটা দেখি। সংখ্যাবাচক শব্দ, লক্ষ্য করো, সংখ্যাবাচক শব্দটা আমরা একটু দেখব, তার আগে আমরা একটু ঘুরে আসি সংখ্যাবাচক শব্দের একটু মানে বেসিক আলোচনা। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, লক্ষ্য করো, আমরা যখন ব্যাংকে যখন চেক লিখি, তখন চেক বইতে আমরা প্রথমে লিখি কত, মানে লিখি 2000 টাকা, ঠিক আছে, বা 2000 টাকা মাত্র, তারপরে লিখি কি 2000 টাকা মাত্র, এরকম লিখি, তাই না? প্রথমে সংখ্যায় লিখি, তারপরে কথায় লিখি, ঠিক আছে, এইভাবে লিখি, মানে সংখ্যার ব্যবহার, ঠিক আছে। প্রথমে আমরা অঙ্কে লিখি, তারপরে লিখি কি কথায় লিখি। আচ্ছা, এটা গেল আমাদের একটা ধাপ, দৈনন্দিন জীবনে আমাদের এটার প্রয়োজন পড়ে। এরপরে যখন আমরা শিক্ষা ক্ষেত্রে আসি, তখন আমরা ক্লাস বুঝি, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ো? তুমি বলছো আমি একাদশ শ্রেণীতে পড়ি, একাদশ, লক্ষ্য করো, একাদশ, এটা হচ্ছে কি তুমি একটা ধাপ, মানে এরকম যদি একটা সিঁড়ি হয়, সেই সিঁড়িটা তুমি ধাপ, ঠিক আছে, এই ধাপটা তুমি এক ধাপ করে উঠতেছো, ক্রমান্বয়ে উঠতেছো। তাহলে এই যে ক্রমান্বয়ে উঠা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে তুমি একটা শ্রেণীতে আসলা, একাদশ, এটা আমরা ব্যবহার করি। আরেকটা ব্যবহার করি, আমরা যে ক্লাস করছি আজকে কত তারিখ? আজকে হলো 25শে ডিসেম্বর। লক্ষ্য করো তো, আমি এই জায়গাতে 25শে ডিসেম্বর লিখেছি, আমি কিন্তু এটা লিখিনি 25শে ডিসেম্বর, আমি কিন্তু 25শে ডিসেম্বর লিখিনি। দেখো তো আমার কি ঠিক আছে? আমার এটা ঠিক না এটা ঠিক? একটু কমেন্ট করো তো।
আমি কিন্তু দুইটা তারিখ লিখলাম, একটা লিখেছি 25 ডিসেম্বর, একটা লিখেছি 25 ডিসেম্বর। লক্ষ্য করো তো, আমি দুইটা জিনিস লিখেছি, এই দুইটা জিনিসের দিকে একটু তাকাও। ওর 23 তারিখ, আচ্ছা হইল 23 তারিখ, 23 ভুলে গেছি। বলো কোনটা কোনটা সঠিক, কোনটা সঠিক একটু কমেন্ট করো তো, কোনটা সঠিক, কোনটা সঠিক একটু কমেন্ট করো, বলো। আচ্ছা অনেকে বলছো দুইটাই সঠিক, এবার আসো। আচ্ছা আমি এই 25 23 এই অঙ্কে না লিখে এটাকে যদি আমি কথায় লিখি তাহলে কেমন হবে? 23 তুমি কি এইভাবে লিখবা 23 ডিসেম্বর, এভাবে লিখবা, না তুমি লিখবে এইভাবে 23 ডিসেম্বর? তুমি উচ্চারণ করো কি, তুমি কি উচ্চারণ করো? ফার্স্ট কমেন্ট করবা, তুমি কি উচ্চারণ করো, তুমি কোনটা উচ্চারণ করো? তুমি কি প্রথমটা উচ্চারণ করো, না তুমি দ্বিতীয়টা উচ্চারণ করো? 23 ডিসেম্বর না 23 ডিসেম্বর, কোনটা? তুমি কিন্তু বলো 23 ডিসেম্বর, তাহলে তুমি কেন লিখো 23 ডিসেম্বর? কেন লিখো, কেন লিখো? তুমি কেন লিখবে 23 ডিসেম্বর? না, এটা করা যাবে না, তোমাকে লিখতে হবে 23 ডিসেম্বর, 23 ডিসেম্বর। বলছি 18 জানুয়ারি, 18 জানুয়ারি, 18 জানুয়ারি, তাহলে তোমাকে রসই লিখতে হবে, তোমাকে রসই লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করো, তোমার কিন্তু সে লেখা যাবে না, আমরা সে লিখি 21 22 23 24 25 26 সে লিখে দিই। এই সে লিখলে রিডান্ডেন্সি হবে, ঠিক আছে, বাহুল্য দোষ হবে, এই বাহুল্য দোষ করা যাবে না। তাহলে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম এই সংখ্যাবাচক শব্দটা পড়তে এসে, যে আমরা 4 প্রকারের সংখ্যার ব্যবহার দেখতে পাই। একটা হলো অঙ্কে লেখা, আরেকটা হলো কথায় লেখা, আরেকটা দেখলাম কি একটা ক্রমবাচক, ক্রমবাচক লেখা, মানে ধাপ, এক ধাপ পার হয়ে অন্য ধাপে এভাবে ক্রমান্বয়ে দেখলাম। আরেকটা দেখলাম তারিখ নির্ণয়, অর্থাৎ এই সংখ্যাবাচক শব্দটা 4 প্রকার। এইটুকু যদি মাথায় কেউ ধরতে পারো তাহলে তোমার সংখ্যাবাচক পড়াটা হয়ে গেছে। দেখো সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, একটা হলো কথায় লেখা, আরেকটা হলো অঙ্কে লেখা, আরেকটা হলো ক্রমে লেখা, ক্রমান্বয় ধারাবাহিকতায়, আর আরেকটা হলো তারিখ, তারিখে লেখা। তাহলে এই হলো 4 প্রকার আমাদের সংখ্যাবাচক শব্দ। কয় প্রকার? 4 প্রকার। কথা কি বুঝতে পেরেছো? এই কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এবার আসো আমরা পড়ায় যাই। লক্ষ্য করো, এখানে আসলাম, বলছি সংখ্যা শব্দের অর্থ গণনা বা গণনা দ্বারা লব্ধ জ্ঞান। তাহলে সংখ্যা শব্দের অর্থ কি? সংখ্যা শব্দের হলো গণনা, গণনা করা, গণনা করা। সংখ্যা গণনার মূল একক হলো এক, এক। মূল একক কি? এক। এই এক লিখবা, কখনো এই এক লিখবা না বা 0 লিখবা না। আমরা তো জানি যে দশমিক সংখ্যার শুরুতে কি 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 শুরু হয়। কিন্তু যখন সংখ্যাবাচক পড়ব তখন আমরা মনে রাখবো যে সংখ্যাবাচক শব্দের মূল একক হলো এক, সরি এক না এক। এই একটা কখনো আমরা এই একও লিখবো না বা 0 লিখবো না। ওকে, যেমন আমরা বলতে পারি 10 জন বালক, এই যে বালকের সংখ্যা মানে ধারণা দিচ্ছে, কতজন বালক সে ধারণা দিচ্ছে, বা বালকের সংখ্যা নির্ণয় করতে গেলে গণনা প্রয়োজন। যাই হোক, এখন আসি, এটা হচ্ছে ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। লক্ষ্য করো, একটা হলো অঙ্কবাচক বা সংখ্যাবাচক, যেটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 দেখলাম। আরেকটা হলো গণনাবাচক বা পরিমাণবাচক, পরিমাণ লিখুন মানে কথায় লিখুন, কথায় লিখলে সেটা হয় পরিমাণ বা গণনা। আরেকটা হলো ক্রম বা পূরণবাচক। মাথায় রেখো, নতুন ব্যাকরণের যেই ধারাবাহিকতাটা দিচ্ছে সেটা আমরা পড়বো না, নতুন ব্যাকরণ অনুযায়ী আমরা পড়বো না, এটা আমরা পুরনো ব্যাকরণ অনুযায়ী পড়বো। এই সংখ্যাবাচক শব্দ প্লাস দ্বিরুক্ত শব্দ, এটা আমরা পুরনো ব্যাকরণ যেটা আছে সেই আদলে পড়বো, নতুন ব্যাকরণের আদলে আমরা ধরবো না। আসলে নতুন ব্যাকরণের আদলে প্রশ্ন হবে না এই জায়গায়, বা প্রশ্ন করার মতো কোনো কিছুই নেই এখানে। ওকে, এখন দেখো, একটা হলো ক্রমবাচক আর পরেরটা হলো কি তারিখবাচক। ওকে, অঙ্ক বা সংখ্যাবাচক যেটা, সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, সেই যে ক্রমান্বয়ে চলবে আর কি। তুমি যদি এরকম লিখতে থাকো, কোটি কোটি তুমি লিখো, তাও সেটা অঙ্ক বা সংখ্যাবাচক। এরপরে আসো গণনাবাচক।
গণনাবাচক কি? গণনাবাচক হলো তুমি এগুলোকে কথায় লিখবা, 1 2 বা 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2, ঠিক আছে, 2 দ্বিগুণ 4, তুমি যাই লিখো না কেন সেটা হবে কি গণনাবাচক, কারণ কি তুমি কথায় লিখছো, কথায় লিখলে গণনাবাচক। ওকে, এরপরে আসো সবচেয়ে এইখানে যেই জায়গাটা ইম্পর্টেন্ট এই গণনাবাচকের ক্ষেত্রে, সেটা হলো পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্যতা, আধিক্য, ন্যূনতা বা আধিক্য, এটা একটা। আর আরেকটা হলো তোমাদের এককের সমষ্টি। এককের সমষ্টি, এককের সমষ্টিটা কি? এককের সমষ্টি, যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন বলছি সপ্তাহ, সপ্তাহ, লক্ষ্য করো তো এককের সমষ্টি। এই সপ্তাহ বলতে আমরা কি বুঝি? দিন, দিনের সমষ্টি বুঝি। দিন হলো একক, এই এককের সমষ্টি, অর্থাৎ দিন, দিন, অহ মানে দিন, সপ্তাহ মানে অহ, অহ মানে দিন, দিন দিন দিন, এটা কিন্তু দিন, ঠিক আছে, দিন দিন দিন। দেখো এগুলো হচ্ছে একক, একক, একটা একক, দিন 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 দিন। দেখো তো কয়টা দিন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা দিনের সমষ্টি মিলে হলো সপ্তাহ। যেগুলো এককের মানে যেগুলো এককের সমষ্টি সেগুলো হবে কি? সেগুলো হবে আমাদের গণনাবাচক, সরি হ্যাঁ, গণনাবাচক ও পরিমাণবাচক সংখ্যা আর কি। গণনা বা পরিমাণবাচক সংখ্যা সেগুলো হলো কি এককের সমষ্টি। যেমন বলছে কি মিনিট, এই মিনিট দেখো, মিনিট, মিনিট হলো এককের সমষ্টি। কিভাবে? দেখো 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 60টা সেকেন্ড, সেকেন্ড হলো একক, এই 60টা এককের সমষ্টি হলো কি মিনিট। বা ঘন্টা, 60টা মিনিট, মিনিটের একক, মিনিট হলো একক, এই 60টা মিনিটকে যুক্ত করে যোগ করে হলো কি একটা ঘন্টা। দিন, 24টা ঘন্টাকে একত্রে করে যোগ করে হলো কি দিন, বা 12 ঘন্টাকে একত্রে করে হলো কি দিন। বা পক্ষ, 15টা দিনকে যুক্ত করে হলো পক্ষ। অর্থাৎ এককের সমষ্টি, একটা জিনিসকে বারবার যোগ করে, মানে যুক্ত করে একটা জিনিসের যোগফল হলো কি আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা। তাহলে এককের সমষ্টি পাইলে সেটা হবে আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা। এরপরে আসি পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্যতা। লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্যতা, এটা পড়ার আগে আমরা আগে একটু শিখে নিই ভগ্নাংশ। ভগ্নাংশটা কি জিনিস সেটা তোমরা সবাই জানো। সংখ্যার ন্যূনতা বা আধিক্যতা, আধিক্য, এই আকারটা একটু বেশি হয়ে গেল, আধিক্য প্রকাশ করে ভগ্নাংশ, ঠিক আছে। ন্যূনতা বা আধিক্য প্রকাশ করে কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কখনো ন্যূনতা বা আধিক্য প্রকাশ করতে পারে না। তাহলে এখন দেখো যে আমরা যখন লিখি এরকম 4/1, 5/1, 10/1, এভাবে লিখি না, এগুলো হলো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ। এখন অনেকে বলবে যে গণিত পড়াচ্ছেন নাকি? গণিত না, এটা সংখ্যা আমার গণিতের মধ্যেই পড়ে। দেখো যেটা 4/1, 4/1, 4/1, অর্থাৎ লক্ষ্য করো আমরা যদি 1 কেজিকে ভাগ করি, 1 কেজি, এই 1 কেজিকে যদি 4 ভাগ করি তাহলে হবে কি 1, এই যে 4 ভাগ যদি করি, তাহলে যদি 4টা ভাগ করি তাহলে 1/4, 1/4, 1/4, 1/4 হবে। অর্থাৎ এটা 1 পোয়া, এটা 1 পোয়া, এটা 1 পোয়া, এটা 1 পোয়া, অর্থাৎ 4 পোয়া মিলে 1 কেজি। অর্থাৎ একটা সংখ্যাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 1 পোয়া 1 পোয়া করে হবে, 1/4 হবে। তাহলে এই জায়গাতে আমরা একটু দেখব, লক্ষ্য করো যে এই যে 1/4 যেটা, 1/4 যেটা, এই 4-এর 1-এর 4 ভাগের 1 ভাগ, সরি 1 এককের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ যেটা, সেটাকে আমরা বলবো 1/4 বা কি চৌথা, চৌথা বা সিকি বা পোয়া। তাহলে কয়টা নাম? 1/4 বা চৌথা বা সিকি বা পোয়া। আর যদি 3-এর 1 হয় তাহলে 1/3 বা তেহাই, দুইটা নাম, 1/3 বা তেহাই। আর যদি আমাদের হাফ হয় 1/2, অর্থাৎ 2-এর 1 অংশ হয়, অর্থাৎ 1/2 হয়, তাহলে এটাকে কি বলবো? অর্ধেক, অর্ধ বা আধা। এই কয়েকটা নাম লক্ষ্য করো। এই 3টা সংখ্যার ভগ্নাংশের নাম কি কি? 1-এর 4 যেটা, সরি 4-এর 1 যেটা, 1 এককের 4 ভাগের 1 ভাগ যেটা, সেটাকে বলবো 1/4, চৌথা, সিকি, পোয়া, এই কয়েকটা নাম। আর যেটা 3-এর 1 অংশ মানে 1/3 যেটা, ওটাকে বলবো তেহাই, তারপরে তেহাই বলবো জাস্ট। আর যেটা হচ্ছে 2-এর 1 বা 1/2 তাকে বলবো কি অর্ধেক, অর্ধ, আধা। তাহলে এগুলো হলো আমাদের ভগ্নাংশ, ঠিক আছে। এরকম দেখো আরো আছে,
8 তাহলে 8 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ বা 1/10, ঠিক আছে? এখানে লেখা আছে, তোমরা বইটা দেখো। তো এইগুলো ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো হয় আমাদের গণনাবাচক সংখ্যা। গণনাবাচক সংখ্যার মধ্যে পড়ে ভগ্নাংশ। এখন আমাদের প্রশ্ন আসে এখান থেকে যে এটা কি ন্যূনতা না আধিক্য? বললো যে এটা কিসের উদাহরণ? লক্ষ্য করো, এটা কিসের, মানে এটা কি কিসের উদাহরণ? ন্যূনতা না ন্যূনতা না আধিক্য? ন্যূনতা বা আধিক্য কিসের উদাহরণ হবে? আমাদের এই টাইপের প্রশ্ন হয়ে যায়, এটা আমরা ভুল করি। তো আমরা সবসময় মনে রাখবো, লক্ষ্য করো, আমরা সবসময় মনে রাখবো যে যখন দেখবা, যখন আমরা এরকম একটা ভগ্নাংশ পাবো, ঠিক আছে, এরকম একটা ভগ্নাংশ পাবো, এই ভগ্নাংশটা লক্ষ্য করো, এরকম একটা ভগ্নাংশ পাবো, এই ভগ্নাংশটা সবসময় দেখবো নিচে কত আছে। দেখছি নিচে আছে কত? 4। নিচে কত আছে? 4। এই 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হলো 2। লক্ষ্য রাখো, 4-এর অর্ধেক হলো 2। আমরা এখন দেখব যে এই যে 4, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার অর্ধেক অথবা অর্ধেকের কম যদি থাকে, অর্থাৎ 4 আছে নিচে, উপরে আছে 2 এবং এর পূর্বে কোনো একটা সংখ্যা আছে, তাহলে এটা কিসের উদাহরণ? এটাকে বলবো আমরা আধিক্যের উদাহরণ। আধিক্য, লক্ষ্য করো, আধিক্যের উদাহরণ বলবো, আধিক্য। মাথায় নাও, বিষয়টা একটু সহজভাবে বোঝো যে আমরা যে ভগ্নাংশটা পাবো, এই ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আছে, হর যেটা আছে, ওই হরকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ তার অর্ধেক নিব। অর্ধেক কত? 8-এর অর্ধেক কত? 4। এখন দেখব এই 4 অথবা 4 থেকে যদি কম থাকে উপরে, অর্থাৎ 1-এর 8 অথবা 3-এর 8 অথবা 2-এর 8 অথবা 4-এর 8, যাই থাকুক না কেন, এগুলো যদি কোনো সংখ্যার সাথে থাকে, তাহলে এইটাকে আমরা বলবো আধিক্য। কি বলবো? আধিক্য বলবো। আর যদি দেখি এই হাফের বেশি থাকে, অর্থাৎ এই যে 1/8 আছে, এখানে 1/8 না হয়ে, এই যে এর অর্ধেক কত? 4, এখানে হয়ে গেল 5/8, বা হয়ে গেল কত? 6/8, বা হয়ে গেল কত? 7/8। তাহলে এই যে এই টাইপের যদি ভগ্নাংশ থাকে, মানে নিচের সংখ্যার অর্ধেকের যদি বেশি থাকে, উপরে অর্ধেকের বেশি থাকে, তাহলে আমরা যে সংখ্যার সাথে থাকবে তাকে বলবো ন্যূনতা। তাহলে আমার ন্যূনতা খালি ভুল হচ্ছে বানান, ন্যূনতা। তাহলে লক্ষ্য করো যে ভগ্নাংশটার যে হর, মানে নিচের যেটা আছে, তার অর্ধেক বা অর্ধেকের কম যদি কোনো সংখ্যার সাথে থাকে, তাহলে সেই সংখ্যাটাকে বলবো আমরা আধিক্য সংখ্যা। আর যদি অর্ধেকের বেশি হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা কি? ন্যূনতার উদাহরণ। কথা কি বুঝতে পেরেছো না পারোনি? একটু কমেন্ট করে জানাও। কিছু বুঝতে পারছি না, মাথা ফাটাই দেবো রে, বুঝতে পারছো না কেন? আমি সহজ কথা বললাম, কঠিন কিছু বলিনি। যে ভগ্নাংশ যদি থাকে, আমাদের যদি প্রশ্ন করে ন্যূনতার আধিক্য নিয়ে আর কি, আমরা দেখব ভগ্নাংশের নিচে যেটা আছে, উপরের সংখ্যা যদি নিচে আছে 8, উপরের সংখ্যাটা কত? উপরে দেখছি 1। এখন দেখব এই যে নিচে যে সংখ্যাটা আছে, তার অর্ধেক অথবা অর্ধেকের কম যদি কোনো সংখ্যা থাকে উপরে, তাহলে সেটাকে বলবো আধিক্য। আর যদি অর্ধেকের বেশি সংখ্যা থাকে, তাহলে সেটাকে বলবো ন্যূনতা। এটা বললাম, ঠিক আছে? এবার দেখো আমি উদাহরণ লিখছি যে এই যে 1-এর 4, এটা কি আধিক্য না ন্যূনতা? বলছি 1-এর 2, এটা কি আধিক্য না ন্যূনতা? বলছি 1-এর 3/4, বলছি এটা কি আধিক্য না ন্যূনতা? 3টা প্রশ্ন করেছি, উত্তর করো এবার।
দেখো আধিক্য না ন্যূনতা, লক্ষ্য করো। দেখো আমরা এখন লক্ষ্য করি এখানে যে নিচে যে সংখ্যাটা আছে, উপরে যে সংখ্যাটা আছে, উপরের সংখ্যাটা কত, নিচের যে সংখ্যা আছে নিচের সংখ্যা কত 4, এই 4-এর অর্ধেক কত 2 2 2। তাহলে এখন দেখো এই যে 2 আমরা দেখব এই 4-এর অর্ধেক হলো 2, নিচেরটার যেটা আছে এটার অর্ধেক হলো 2। এই 2 অথবা 2-এর কম অর্থাৎ 1 অথবা 2 যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা আধিক্য, অর্থাৎ এইটার হাফ অথবা হাফের কম যদি উপরে থাকে সেটাকে আমরা বলবো আধিক্য। সুতরাং এটা হলো আধিক্যের উদাহরণ। এবার আসো পরেরটাতে, দেখো নিচে আছে 2 উপরে আছে 1, অর্থাৎ 2-এর অর্ধেক হলো 1, 2-এর অর্ধেক কত 1, অর্থাৎ এই যে হর নিচে যেটা আছে তার অর্ধেক যদি উপরে থাকে বা অর্ধেকের কম যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা আধিক্য। তাহলে এটা উদাহরণ হলো আধিক্যের উদাহরণ। এরপরে দেখো এখানে আছে কত 4, নিচে আছে 4, উপরে আছে 3। এখন আমরা দেখব যে 4-এর অর্ধেক কত, 4-এর অর্ধেক হলো 2। এখন দেখছি 2-এর বেশি হয়ে যাচ্ছে, অর্ধেকের বেশি। উপরে যে 3 আছে এই 3 কি 2-এর বেশি 3 না, 2-এর চাইতে বড় না 3, সুতরাং বড়, যেহেতু বড় তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটা ন্যূনতা। তাহলে এটা আমরা দেখব যে নিচের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যদি অর্ধেকের যদি বেশি হয়ে যায়, উপরের সংখ্যাটা যদি অর্ধেকের বেশি হয়ে যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা ন্যূনতা বলবো। এই কথাটা বললাম, ঠিক আছে? আচ্ছা এবার আসো যদি আমাদের 1 2 3 4 এরকম সংখ্যা থাকে, এই সংখ্যার এই পাশে যদি 2 থাকে, মানে সরি 1/4 থাকে, 1/4 থাকে, 1/4 থাকে, 1/4 থাকে, আমরা বলবো 1/4-কে বলবো সোয়া, ঠিক আছে? সোয়া বলবো, সোয়া। এটা হচ্ছে পোয়া, ঠিক আছে? 1/4 হলো 1 পোয়া, 1 পোয়া, ঠিক আছে? 1 পোয়া। আমরা এই জায়গাতে 1 পোয়া বলবো না, আমরা এটাকে বলবো সোয়া, বলবো সোয়া, ঠিক আছে? যখন কোনো সংখ্যার সাথে থাকবে, কোনো পূর্ণ সংখ্যার সাথে থাকবে তখন তাকে বলবো আমরা সোয়া বলবো। তাহলে এই যে সোয়া আগে বলবো, তারপরে তার পূর্বে যে বর্ণটা, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বলবো। তাহলে এটা কি হবে, নাম হবে কি সোয়া 1, সোয়া 2, সোয়া 3, সোয়া 4, অর্থাৎ 1/4 থাকবে সেটাকে আমরা সোয়া বলবো, আর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা সাথে বলবো সোয়া 1, সোয়া 2, সোয়া 3, সোয়া 4, সোয়া 5, সোয়া 6, এরকম আর কি, ঠিক আছে? সব খালি শুয়ে দিবে। আবার 1 সোয়া বলো না, আগে বলবো পরেরটা সোয়া, তারপরে 1 বলবা, ঠিক আছে? ভগ্নাংশটাকে আগে বলবা। ওকে, এরপরে আসো যদি হাফ থাকে, হাফ, তাহলে এইটাকে বলবে সাড়ে বলবা, ঠিক আছে? সাড়ে। তাহলে এখন দেখো এটা যদি এরকম থাকে, সরি ঠিক আছে, কি সব পড়াচ্ছে, লক্ষ্য করো। এটাকে কি বলবা, কি 1.5 বলবা, এটাকে 2.5 বলবা। একবার আমার একটা মজার ঘটনা মনে পড়েছে। আমার যখন আমার ছোট বোন ছিল, ওকে যখন ওই যে গ্রামে যখন পোলিও টিকা খাওয়ানো হয়, পোলিও টিকা মানে পোলিও যে খাওয়ায়, তো ওকে আমি যখন নিয়ে যাচ্ছিলাম ওই যে কমিউনিটি সেন্টারে, তখন বলছে এই বাচ্চার বয়স কত, তখন আমি বলছিলাম 2.5 বছর। সে অনেক আগের কথা, তখন আমি সম্ভবত স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে মেবি। তো সে সময় বলছিল এই বাচ্চার বয়স কত, আমি বলছি 2.5 বছর। সবাই এত জোরে হাসি দিয়ে উঠলো যে 2.5 বলে কিছু নাই রে বাবা, বলতে হয় 2.5 বছর, আড়াই বছর বলতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে, 1-এর সাথে যদি এই সংখ্যা থাকে তাহলে সেটাকে বলবো 1.5, আর এই 2-এর সাথে যদি এটা থাকে তাহলে বলবে 2.5, ঠিক আছে? 2.5 বলবা। আর বাকিগুলোর সাথে সাড়ে বলবা, 3.5, 4.5, 5.5, 6.5, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? এরপরে দেখো, লক্ষ্য করো যে যদি 3-এর 4 থাকে, উপরে 3 থাকে, নিচে যদি 4 থাকে, তাহলে এটাকে বলবে পৌনে। কি বলবা? পৌনে বলবা। এখন যদি 1-এর সাথে থাকে 3/4, 2-এর সাথে যদি থাকে 3/4, 3-এর সাথে যদি থাকে 3/4, তাহলে তুমি কি এখন বলবে যে 0.3, 0.2, 0.1? না, এভাবে বলতে পারবে না। এই ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে এইটা হচ্ছে কি, এটাকে বলবে পৌনে, এবং এই পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে 1 যোগ করে দিবে,
এক বাড়াই বলবে, অর্থাৎ এখানে এক আছে বলবে 2, পৌনে 2। এই পাশে দেখো 2 আছে, এটা আছে, বলবা পৌনে 2 এর সাথে 1 যোগ করে দাও, তাহলে বলবা পৌনে 3। কি বলবা? পৌনে 3। এটাকে বলবে কি? পৌনে 3 আছে 4 বলবা, 4 থাকলে 5 বলবা। এইভাবে এগুলোকে বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, লক্ষ্য করো তাহলে এইগুলো হলো কি আমাদের পূর্ণ সংখ্যার আধিক্যতা বা ন্যূনতা আমরা পড়ছিলাম। লক্ষ্য করো, এই যে এটাকে বলবো কি? পৌনে 3, পৌনে 3, পৌনে 4, পৌনে 5, ঠিক আছে, ন্যূনতা। এটাকে বলে 1.25, 1.25, 1.25, 1.5, 2.5, 3.5, 4.5, 5.5, যেটা এতক্ষণ বললাম। এখন আমরা ইয়েটা দেখি, ক্রম বা পূরণবাচকটা দেখি। ক্রম বা পূরণবাচক, লক্ষ্য করো, ক্রম বা পূরণবাচক এটা হচ্ছে কি একই দল বা সারি বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বসার সংখ্যার ক্রম বা পর্যায় বোঝালে তাকে ক্রম বা পূরণবাচক বলা। যাই হোক, তৃতীয় বালকটিকে ডাকো, তৃতীয় বলতে 2 জনের পরের বালকটিকে বোঝানো হয়েছে। যাই হোক, আমরা যেটাকে ক্রমবাচকে পড়লাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম আর কি, যেগুলো সেগুলো ক্রমবাচক। এখন এই ক্রমবাচকের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ, সপ্তদশ, অষ্টদশ, ঠিক আছে, ঊনবিংশ, বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষষ্ঠবিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ, তারপরে কি ঊনত্রিংশ, ত্রিংশ, একত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, ঠিক আছে। এভাবে আমরা আসলে সবগুলো বলতে পারি না। এখন যদি আসে গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, হ্যাঁ, যে ভোটের প্রচারণা চলছে, তো গ্রামের নজওয়ান চলছে, লক্ষ্য করো। এখন আমাদেরকে যদি লিখতে দেয়, আমরা মনে রাখবো 1 সমান সমান 1 হবে, 2 সমান সমান দা বা দি হবে, 3 সমান সমান ত্রয় বা ত্রি হবে, 4 সমান সমান চতু বা চতুর হবে, 5 সমান সমান পঞ্চ হবে, 6 সমান সমান ষট বা ষোড় হবে, 7 সমান সমান সপ্ত হবে, 8 সমান সমান অষ্ট বা অষ্ট হবে, 9 সমান সমান নব হবে, 1 কম হলে উন হবে, ঠিক আছে। 10-এর ঘরে থাকলে 10, 20-এর ঘরে থাকলে বিংশ, 30-এর ঘরে থাকলে ত্রিংশ, 40-এর ঘরে থাকলে চত্বারিংশ, 50-এর ঘরে থাকলে পঞ্চাশত্তম, 60-এর ঘরে থাকলে ষষ্ঠীতম, 70-এর ঘরে থাকলে সপ্ততিতম, 80-এর ঘরে থাকলে আশিতিতম, 90-এর ঘরে থাকলে নবতিতম, ঠিক আছে। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে অঙ্কবাচকের ক্ষেত্রে। যেমন আমি উদাহরণটা নিয়ে একটা, লক্ষ্য করো, বলছি কি কিভাবে আমরা এগুলো আসলে বুঝবো, লক্ষ্য করো। দেখো, বলছি 18, এই 18-র সাথে মানে 18-র ক্রমবাচকটা কত? তাহলে লক্ষ্য করো, 18 থেকে আমরা 10কে বের করে নেব, 10, তাহলে 10 প্লাস কত? প্লাস হলো 8, 8 প্লাস 10 সমান সমান 18, এই যে 10। বা যদি বলা হয় 28, 28 সমান সমান কি করব? 28-এর থেকে 20 বের করে নেব, 20, তাহলে বাকি থাকে কত? 8, লক্ষ্য করো। বা যদি বলা হয় 21, 21-এর থেকে আমরা 20 বের করে নিব, তাহলে থাকে কত? 1, তাহলে 1 যোগ 20 সমান সমান 21। এবার এইটাকে আমরা 1-এর জায়গায় লিখব 1, আর 20-এর জায়গায় লিখব 20 সমান সমান কি? বিংশ, 20 সমান সমান কি? বিংশ। তাহলে এটা কি হবে? এটা সমান সমান হয়ে যাবে একবিংশ, একবিংশ, ঠিক আছে। বা 8 যোগ 10, 8 সমান সমান কত? অষ্ট বা অষ্টা, অষ্টা, যোগ কত? 10 সমান সমান কত? অষ্টাদশ, অষ্টাদশ। বা বলছে কি 90 সমান সমান কত? 90 সমান সমান নবতিতম। এখন বলা হচ্ছে যদি 99 সমান সমান কত? 99, তাহলে 99 সমান সমান 90 যোগ 9, তাহলে 9 সমান সমান কি? 9 সমান সমান হচ্ছে নব, আর 90 সমান সমান কি? নবতিতম। তাহলে 90 সমান সমান কি? নবতিতম। বোঝা গেল? নবতিতম। অর্থাৎ এই জায়গাতে আমি তোমাদেরকে একটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের যদি এই টাইপের শব্দ থাকে, বলছে 18-র কি হবে, 18-র ক্রমবাচক সংখ্যা কি হবে? তাহলে 18, তাহলে 10 বের করে নেব 18 থেকে, তাহলে বাকি থাকে কত? 8, 8 যোগ 10 সমান সমান 18, 8 সমান সমান লিখবো অষ্টা, 10 সমান সমান লিখবো 10,
ঠিক তেমনি 21 সমান সমান যদি বলছে তাহলে 21 থেকে 20 বের করে নেবো, যেহেতু 20-এর ঘর থেকে 21, তাহলে 21 থেকে 20 বের করে নিলে বাকি থাকে 1, তাহলে 1 সমান সমান 1, 20 সমান সমান 20, তাহলে একবিংশ। এইভাবে আমরা এগুলো করব। এখন দেখো যদি 1 কম থাকে, যেমন বলছে 29, লক্ষ্য করো 29 মানে কি উনো মানে কি, উনো মানে হলো 1 কম, 1 কম। যদি 1 কম থাকে 29 মানে কি 30 থেকে 1 কম, অর্থাৎ 30 বিয়োগ 1, তাহলে এই যে 1 কম 1 বিয়োগ দিচ্ছি, তাহলে 1 সমান সমান লিখবো উনো, এই উনোটা লিখবো দীর্ঘ দিয়ে, এই উনোটা লিখবো দীর্ঘ দিয়ে, তারপরে লিখবো কি 30 সমান সমান 30 সমান সমান কি 29। আবার দেখো বলছি 19, লক্ষ্য করো 19, লক্ষ্য করো 19 সমান সমান কি 20-এর থেকে 1 কম, 19 সমান সমান 20-এর থেকে 1 কম, তাহলে 20 বিয়োগ 1, তাহলে 20 সমান সমান 20, আর 1 কম হলে কি উনো, তাহলে 29। একইভাবে দেখো 39, দেখো 40 থেকে কত উনো মানে 1 কম, তাহলে 40 সমান সমান 44, তাহলে 39। তাহলে এইভাবে আমরা এই ক্রমবাচকগুলো বের করতে পারবো, বুঝতে পারলে? তাহলে এইভাবে তুমি ট্রাই করো, তো দেখবা তুমি পারবে, সবগুলো পারবে। তাহলে এগুলো হলো আমাদের ক্রমবাচক। এরপরে আসো, এই জন্য বললাম তোমাকে এগুলো মুখস্থ করতে। 1 সমান সমান 1, 6 সমান সমান 6 বা 16, 2 সমান সমান দা বা দি, 7 সমান সমান সপ্ত, 8 সমান সমান অষ্ট বা অষ্ট, 9 সমান সমান নব, ঠিক আছে? 1 কম হলে উনো, এই যে এগুলো বললাম। 10-এর ঘর হচ্ছে 10, 20-এর ঘর 20, 30-এর ঘর 300, 40-এর ঘর 44, 50-এর ঘর 50তম, 60-এর ঘর 60তম, 70-এর ঘর 70তম, 80-এর ঘর 80তম, 90-এর ঘর 90তম, ঠিক আছে? এগুলো মনে রাখবে। এবার আসো তারিখবাচকে। তারিখবাচকে তোমাদেরকে শুরুতে একটু দেখালাম, লক্ষ্য করো বাংলা ভাষায় তারিখবাচক শব্দ আছে 32টি, মানে 32 তারিখ পর্যন্ত আছে, 32 তারিখ পর্যন্ত এটা ওপার বাংলায় ব্যবহার হয়, এপার বাংলায় 31 পর্যন্ত ব্যবহার হয়। অর্থাৎ বাংলাদেশের তারিখবাচক শব্দ হলো 31টি, আর বাংলা ভাষায় আছে 32টি। বাংলা ভাষায় 32 আর বাংলাদেশে ব্যবহার 31টি। এর মধ্যে প্রথম 4টি হিন্দি ভাষার, পহেলা বা পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টা হলো হিন্দি ভাষার, আর বাকিগুলো 5 থেকে যে 31 পর্যন্ত আছে এগুলো হলো বাংলা ভাষার তদ্ভব শব্দ। তো এই যে এই 5 থেকে যখন তোমরা 18 পর্যন্ত বলবে, তখন এর সাথে যুক্ত করবে রস্বই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো। আর যখন আমরা 19 থেকে 31 বা 32 পর্যন্ত যুক্ত করবো, তখন সেটা এ যুক্ত করব, 19-এ, 20-এ, 22-এ, 23-এ, 24-এ, 25-এ, 26-এ, ঠিক আছে? তাহলে এ ব্যবহার করবো, তাহলে আমাদের এগুলো আমরা পারবো। এবার দেখো পয়লা ডাক শব্দে পয়লা তারিখবাচক নয়। কেন? পয়লা ডাক মানে প্রথম ডাক। পয়লা তারিখবাচক হলেও এখানে কিন্তু তারিখবাচক অর্থে বসেনি, প্রথম অর্থে বসেছে, এই জন্য এটাকে বলছি কি বাচক? এখানে বলছি আমরা ক্রমবাচক। আর যদি পয়লা ব্যক্তি হইতো তাহলে প্রথম ব্যক্তিকে, সুতরাং তখন এটা ক্রমবাচক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পয়লাটা হচ্ছে আমাদের ক্রমবাচক, আর এই পয়লা হচ্ছে তারিখবাচক তখন হবে যখন তারিখ বোঝাবে, আর পয়লাটা এখানে তারিখ বোঝানি, সুতরাং এটা ক্রমবাচক। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি পরবর্তী আমাদের যে টপিক অধ্যায়, সেটা হলো দ্বিরুক্ত শব্দ। লক্ষ্য করো দ্বিরুক্ত শব্দ, এই দ্বিরুক্ত শব্দটা আমাদের পরীক্ষায় আসে। ওকে, লক্ষ্য করো দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ মানে কি? যা দুইবার বলা হয়, দুইবার উক্ত, মানে দুইবার বলা হয় যে শব্দ, সেটাকে দ্বিরুক্ত শব্দ বলে। দুইবার বলা হয়, যেমন বলছি কি তার কবি কবি ভাব, বলছে কবি কবি ভাব, কবিতার অভাব। বলছে দেখ আমাদের স্যার নায়ক ভাব, ঠিক আছে? নায়ক ভাব। বলছে আমার জ্বর বোধ করছি, দেখো করো বোধ করছি। বলছে ভালো ভালো ফুল এনো, ভালো ভালো ফুল, লক্ষ্য করো। তাহলে এই যে ভালো ভালো, জ্বর, নায়ক, কবি,
এই যে শব্দগুলোর কথা বললাম এগুলো কি, এগুলো হলো দুইবার ব্যবহার হয়েছে, দুইবার ব্যবহার হলো। এই দুইবার ব্যবহার হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। কি শব্দ? দ্বিরুক্ত শব্দ। যে শব্দ দুইবার ব্যবহার হয় সেটাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দ হলো 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। লক্ষ্য করো 3 প্রকার কি কি। একটা হলো শব্দ দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি। আরেকটি হলো 2 নম্বরে হলো পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। 3 নম্বর হলো অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি অর্থাৎ অব্যয়ের দ্বিরুক্তি। তাহলে দ্বিরুক্তি শব্দ পাচ্ছি 3 প্রকারের। একটা হলো শব্দ, আরেকটি পদ, আর শেষটি হলো অনুকার। যেমন একটু আগে লক্ষ্য করো বললাম কি কবি কবি ভাব, কবি কবি, নায়ক নায়ক, জ্বর জ্বর, ভালো ভালো। এখন আসো লক্ষ্য করো এখানে যে শব্দ দ্বিরুক্তির কথা বললাম, শব্দ দ্বিরুক্তিটি হলো দুইটা শব্দ যুক্ত হবে, দুইটা শব্দ জাস্ট শব্দ, যেগুলোর সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না, বিভক্তিহীন শব্দ হতে হবে, দুইটা বিভক্তিহীন শব্দ হতে হবে। যেমন বলছি যে বড় বড়, লক্ষ্য করো বড় বড়, দেখো তো বড় বড়, লাল লাল, ঠিক আছে। গলায় একটা শব্দ, লাল একটা শব্দ, বড় একটা শব্দ। সুতরাং এগুলো হলো শব্দ দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি কখন হবে? যখন এগুলোর সাথে বিভক্তি যুক্ত হবে। যেমন বলছি কি, দেখো আমি আরেকটা উদাহরণ লিখি, বলছি ফুল, লক্ষ্য করো ফুল, দেখো তো এই যে ফুল, দুইটা শব্দ, একেবারে মৌলিক শব্দ যার সাথে কোনো বিভক্তি নেই। সুতরাং এটা হলো শব্দ দ্বিরুক্তি। যদি আমি বলতাম যে ফুলে, দেখো ফুলে, লক্ষ্য করো ফুলে, মূল শব্দটা হলো ফুল, আর মূল শব্দটা ফুল, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে বলবো পদের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি বলবো। যখন শুধু শব্দ হবে তখন শব্দ দ্বিরুক্তি, আর যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে বলবো পদের দ্বিরুক্তি। এখন লক্ষ্য করো যে আমি একটা শব্দ লিখলাম যে লাল ফুলে বাগান ভরেছে। লাল কিসের দ্বিরুক্তি? 2 নম্বরে বললাম ফুলে কোণে সেজেছে। দেখো তো ফুলে কিসের দ্বিরুক্তি? দুইটা লিখলাম, একটু বলো যে লাল ফুলে বাগান ভরেছে, বাগা হয়ে গেল রে, বাগান ভরেছে। আরেকটা বললাম যে লাল জবা ফুল, এই তোর আমি বলতে বলছি লাল জবা ফুল, হ্যাঁ আমি বলছি লাল ফুলে বাগান ভরেছে, জবার কথা তো বলি নাই। তাহলে একটাকে বলছো শব্দ দ্বিরুক্তি আর একটাকে বলছো পদের দ্বিরুক্তি, তাই না? আচ্ছা, এখন আসি মূল কথায়, যে এইটাকে বলছো শব্দ দ্বিরুক্তি, এটাকে পদের দ্বিরুক্তি। কেন বলছো শব্দ দ্বিরুক্তি, কেন পদের দ্বিরুক্তি বলছো? লক্ষ্য করো তো আমরা পদ প্রকরণ পড়েছি, পদ কাকে বলে? ওখানে আমরা পড়েছিলাম যে পদের সাথে শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তখন সেটা পদ হয়, বিভক্তি যুক্ত হলে পদ হয়। দ্বিতীয় কথা পড়েছিলাম যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ, প্রতিটি শব্দ সমান কি পদ। তাহলে এটা কি পদ না? লাল এটা কি পদ না? বলো, লাল এটা কি পদ না? এটা কি পদের দ্বিরুক্তি হবে না? বলো তো এটা কি পদ হবার কথা ছিল না? পদের দ্বিরুক্তি হবার কথা ছিল না? কথা বুঝে উত্তর করো। বলছি এটা কি পদের দ্বিরুক্তি হবার কথা ছিল না? হ্যাঁ, পদের দ্বিরুক্তি হবার কথা ছিল, কিন্তু আমরা যখন দ্বিরুক্তির শব্দ পড়তে আসবো, তখন আমরা দেখব বাক্যে ব্যবহার হোক বা না হোক, হলেও আমার কি, না হলেও আমার কি, আমি দেখব বিভক্তিযুক্ত আছে কিনা। বাক্যে ব্যবহার হয়েছে কিন্তু বিভক্তিযুক্ত নাই, সুতরাং আমি তাকে পদের দ্বিরুক্তি বলবো না, আমি তাকে শব্দ দ্বিরুক্তি বলবো। বাক্যে ব্যবহার হলেও কি, না হলেও কি,
বিভক্তি যুক্ত থাকতে হবে, শর্ত হলো বিভক্তি যুক্ত থাকতে হবে। বিভক্তি যুক্ত থাকলে তাকে আমরা পদের দ্বিরুক্তি বলবো, আর বিভক্তি যুক্ত নয় তাকে আমরা বলবো কি শব্দ দ্বিরুক্তি। সুতরাং এটা হবে শব্দ দ্বিরুক্তি, এটা হবে পদের দ্বিরুক্তি। ওকে, তাহলে আমরা এবার এই দুটো থেকে একটু প্র্যাকটিস করি। লক্ষ্য করো যে এখানে দেখো বলছি দ্বিরুক্ত, বাবা বলছি যে দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত বা বলা হয়েছে এমন বাংলা ভাষায় কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দের দুবার প্রয়োগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন তার কবি কবি ভাব, ভালো ভালো আম নিয়ে এসো ইত্যাদি। ওকে, দ্বিরুক্ত শব্দ বা শব্দ দ্বৈত ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্ব আলোচনা করা হয়। দ্বিরুক্ত শব্দের উচ্চারণ দ্বিরুক্ত, সন্ধি বিচ্ছেদ দ্বি যোগ উক্ত, প্রকৃতি প্রত্যয় দ্বি যোগ বচ যোগ ত, উক্ত সমাসন বচ যুক্ত। ঠিক আছে, ওকে, সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ, এটা নিয়ে আর ব্যাখ্যা না দিই। এবার আসো শব্দের দ্বিরুক্তির 3 প্রকার। কি কি লক্ষ্য করো, কি কি? একটা হলো শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, একই শব্দ দুইবার ব্যবহার হলো, যেমন ভালো ভালো, ভালো ভালো, ঠিক আছে, ভালো ভাল ভাল, ভাল ভাল না ভালো ভালো, বর্তমানে এখন ভালো ভালো চলে, ভালো ভালো, বড় বড়, ফোটা ফোটা ইত্যাদি, এগুলো হলো শব্দ দ্বিরুক্তি। একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে, অর্থাৎ দুইটা শব্দ একই রকম হবে, কোনো চেঞ্জ নেই, তখন সেটা শব্দ দ্বিরুক্তি হবে। যেমন ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, বড় বড় বই, ছোট ছোট ডাল ইত্যাদি। আবার বলছে কি একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়, যেমন ধন দৌলত, মানে সমার্থক শব্দ যোগে দ্বিরুক্ত শব্দ হয়। ধন দৌলত একই অর্থ প্রকাশ করলে, খেলাধুলা, লালন পালন, বলা কওয়া, খোঁজ খবর ইত্যাদি, তাহলে এটাও দ্বিরুক্ত শব্দ। এরপর এটা বলো, দেখো বলছে কি দ্বিরুক্ত শব্দ জোড়া দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হলো, যেমন মিটমাট, আমাদের মিটমাট হয়ে গেছে ফিটফাট, বকাঝকা, তোড়জোড়, গল্প স্বল্প, রকম সকম, মানে কিছু চেঞ্জ হলেও সেটা দ্বিরুক্ত শব্দ হবে। এরপর দেখো বলছে সমার্থক বা বিপরীতার্থক শব্দযোগে, যেমন লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, ধনী গরিব, আসা যাওয়া, এই সবগুলোই হলো দ্বিরুক্তি শব্দের উদাহরণ, শব্দ দ্বিরুক্তি। ঠিক আছে, তাহলে আমরা একই রকম শব্দ না হলে কিঞ্চিত পরিবর্তন হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করে। এরপর আসি পদের দ্বিরুক্তি। লক্ষ্য করো পদের দ্বিরুক্তিতে কি বলছে, একই পদ দুইবার ব্যবহার হলে তাকে পদের দ্বিরুক্তি বলে। যেমন ঘরে ঘরে, লক্ষ্য করো মূল শব্দটা ঘর, এর সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, ঘরে ঘরে পদের দ্বিরুক্তি, দেশে দেশে পদের দ্বিরুক্তি, মনে মনে পদের দ্বিরুক্তি। তারপর দেখো ঘর, মানে কোনো পরিবর্তন নেই। আবার দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, হাতে নাতে মানে হালকা পরিবর্তন, তবু এটা কি, এটা হচ্ছে পদের দ্বিরুক্তি। বলছে কি দুধে ভাতে, লক্ষ্য করো দুধে ভাতে, দুইটা আলাদা আলাদা শব্দ গঠন হয়েছে, দুইটা আলাদা আলাদা শব্দ যুক্ত হয়েছে, তবু এটা কি, এটা হলো দ্বিরুক্ত শব্দ। কি দ্বিরুক্ত? এটা হলো পদের দ্বিরুক্ত। ওকে, এবার আসো পদে অর্থাৎ বাক্য মধ্যে শব্দ দ্বিরুক্তির ব্যবহার। দেখো শব্দ দ্বিরুক্তির ব্যবহার, যেমন বলছে কি রাশি রাশি ধান, সরি রাশি রাশি ধন হয়ে গেল, ধান ধন একই জিনিস, ধামা ধামা ধান, কবি কবি ভাব, জ্বর জ্বর ভাব। বোধ করছি, লক্ষ্য করো রাশি রাশি ধন মানে অনেক ধনকে বোঝাচ্ছে, অর্থাৎ আধিক্য অর্থে এখানে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে। ধামা ধামা ধান মানে অনেক ধান, আধিক্য বোঝায়। কবি কবি চেহারা, কিন্তু কবির মতো চেহারা হলে তার কোনো কবিতা নাই, ঠিক আছে, কবি কবি ভাব, কবিতার অভাব, তাহলে এটা কি, এটা সামান্যতা বোঝায়। বা জ্বর জ্বর বোধ করছে মানে আমার সম্পূর্ণ জ্বর হয়নি, সামান্যতা। বলছে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছে কে, মানে ধারাবাহিকতা, দিন দিন। ঠিক আছে, বলছে বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে, মানে ধারাবাহিকতা অর্থে। এবার বলছে কি ক্রিয়া বিশেষণ যায়, কিভাবে যায়, ধীরে ধীরে যায়, কিভাবে চায়, ফিরে ফিরে চায়, অর্থাৎ ক্রিয়া বিশেষণ যোগে, মানে এই দ্বিরুক্তটা বসেছে কি ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়া বিশেষণ হয়ে দ্বিরুক্তটা বসেছে। ওকে, এরপরে দেখো বলছে তার কোনো সঙ্গী সাথী নেই, অর্থাৎ অনুরূপ বোঝাতে। তাহলে এই যে দেখো লক্ষ্য করো যে এটা হচ্ছে কি দ্বিরুক্ত শব্দের ব্যবহার। এই দ্বিরুক্ত শব্দের ব্যবহার থেকে প্রশ্ন হয়, সুতরাং এই দ্বিরুক্ত শব্দের ব্যবহারটা তোমরা দেখবে, পড়বে। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো আছে এগুলো পড়বে, এগুলো থেকে কমন পাবে আশা করছি। এরপরে আসো ধনাত্মক দ্বিরুক্তি। ওকে, এখন আসো অনুকার দ্বিরুক্তি। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, লক্ষ্য করো এই অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তিটা কি, মানে
এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারি না। তো যে কারণে সেই শব্দটাকে বোঝানোর জন্য, সেই ধ্বনিটাকে বোঝানোর জন্য আমরা মানে সেই ধ্বনিটাকে, কাল্পনিক একটা ধ্বনি, সেই ধ্বনিটাকে বোঝানোর জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি। ঠিক আছে, সেটাকে বলা হয় অনুকার। যেমন দেখো, লক্ষ্য করো, এই অনুকারটা হচ্ছে 4 প্রকারে পাওয়া যায়: মানুষের ধ্বনির অনুকার, জীবজন্তু ধ্বনির অনুকার, বস্তুর ধ্বনির অনুকার, অনুভূতিজাত কাল্পনিক শব্দ। আমরা একটু দেখি, যেমন ভ্যাও ভ্যাও। এই ভ্যাও ভ্যাওটা হলো কি, মানুষ যখন উচ্চ স্বরে কান্না করে, তুমি যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্দো তখন কি ভ্যাও ভ্যাও শব্দ হয়? তুমি যখন চিল্লায় কান্দো তখন কিরকম শব্দ হয়? ভ্যাও ভ্যাও ভ্যাও, এই শব্দ হয় না? এই শব্দ হয় না। কিন্তু তোমার কান্নার যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা কি লিখে প্রকাশ করতে পারি না। না পারার কারণে একটা কাল্পনিক শব্দ ব্যবহার করি, যে শব্দ দিয়ে প্রকাশ করি, সেই শব্দটাকে বলা হয় অনুকার। এই যে ভ্যাও ভ্যাও, তোমার কান্নার আওয়াজ। তুমি যখন জোরে জোরে হাসো তখন কি হি 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 এমন সাউন্ড হয়? এরকম সাউন্ড হয় না, কিন্তু এটা আমরা প্রকাশ করছি কি হি হি শব্দ দিয়ে। যেমন মৃদু স্বরে কথা বলা, তখন কি ট্যা 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 এরকম আওয়াজ হয়? ট্যা ট্যা ট্যা, না, এরকম আওয়াজ হয় না, এটা আমরা প্রকাশ করি। তো এগুলোকে বলা হয় অনুকার। এরপরে দেখো, জীবজন্তু যেমন কুকুর যেমন যখন চিল্লায় তখন কিন্তু সরাসরি ঘেউ 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 এরকম আওয়াজ হয় না, আওয়াজটা একটু চেঞ্জ আছে, কিন্তু আমরা এটাকে প্রকাশ করি কি ঘেউ ঘেউ দিয়ে। একইভাবে মিউ মিউ, কুহু কুহু, কাকা, ঠিক আছে, কাকা কাকা করে। তো এই যে আওয়াজগুলো, এগুলো হলো কি, এগুলো হচ্ছে অনুকার, জীবজন্তুর অনুকার। এরপর দেখো বস্তুর অনুকার। বস্তুর ধ্বনির অনুকার, যেমন ঘচা ঘচ, ধান কাটার শব্দ, ধান কাটার সময় যে শব্দটা হয়, সেই শব্দটাকে আমরা প্রকাশ করছি কি ঘচা ঘচ দিয়ে। মর মর, গাছ ভেঙে পড়ার শব্দ। ঝমঝম, বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু আর এভাবে শব্দ না, ঝম 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 এরকম শব্দ হয় না, কিন্তু এটাকে আমরা প্রকাশ করছি এই শব্দগুলোকে দিয়ে। এই জন্য এগুলোকে বলা হয় অনুকার। এখন লক্ষ্য করে দেখো, এই যে মানুষের যে কান্নার আওয়াজ, এগুলোর আওয়াজ আছে, সাউন্ড আছে। জীবজন্তুর সাউন্ড আছে, বস্তুর সাউন্ড আছে, এই তিনটারই সাউন্ড আছে। যে কারণে সাউন্ড আছে বলে এগুলোকে বলা হয় ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি ব্যঞ্জনা। কিন্তু লাস্টের যেটা, এটা হচ্ছে অনুভূতিজাত। এর কোনো সাউন্ড নাই, অনুভূতি দিয়ে বুঝতে হয়। যেমন ঝিকিমিকি, এই যে ঝাড়বাতি জলে জোনাকি পোকার মতো যে আলো, সেটাকে বলছে কি ঝিকিমিকি। এই ঝিকিমিকি এর কোনো সাউন্ড না, এটা হচ্ছে উজ্জ্বলতা, মানে যে আলো, সে আলোটাকে প্রকাশ করা হচ্ছে। যেমন খা খা, খা খা করছে, শূন্যতাকে বোঝাচ্ছে, অনুভূতি, ব্যক্তির অনুভূতি। বলছে ঠা ঠা, রোদের তীব্রতা, অনুভূতি। কুট কুট, অনুভূতি, কামড় দেওয়ার অনুভূতি আর কি। তাহলে এগুলো কি, এগুলো হলো অনুভূতিজাত, এর কোনো সাউন্ড নাই। আর এগুলো হলো কি, দেখো সবগুলো দুইবার ব্যবহার হচ্ছে। ভেউ ভেউ, হি হি, ট্যা ট্যা, গুনগুন, ঘেউ ঘেউ, মিউ মিউ, কুহু কুহু, কা কা, ঘচা ঘচ, মর মর, ঝমঝম, হু হু, ঝিকিমিকি, খা খা, ঠা ঠা, এই সবগুলো দুইবার ব্যবহার হয়েছে, যে কারণে এটাকে বলা হয় অনুকার দ্বিরুক্তি। কথা বোঝা গেল? এই বাচ্চারা কথা বুঝতে পেরেছ? কুহু কুহুটা কিসের? কোকিলের ডাক, কুহু কুহু। মানুষজন ফোনে ফিস ফিস করে কথা বলে কেমনে? আমি কথা বলতে নিলে তো গলা আসে আটকায় যায়, মনে হয় লাউড স্পিকারে বলতে বাঁচতে। আচ্ছা, যাই হোক, আমরা কি জিজ্ঞাসা করেছি যে তুমি ফোনে কথা বলো কি বলো না? আমরা তো জানতে চাইনি, কেন জানাচ্ছ? আমরা তো জিজ্ঞাসা করিনি যে তুমি আসলে ফোনে কথা বলো কিনা ফিস ফিস করে, আমরা তো জানতে চাইনি, সুতরাং এটা বলার দরকার নেই। এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। যাই হোক, লক্ষ্য করো, তাহলে এগুলো হলো কি অনুকার। এই অনুকারগুলো দেখো যে বিভিন্ন পদরূপে, যেমন বলছে বৃষ্টির ঝমঝমানি। তাহলে লক্ষ্য করো, এই ঝমঝমানিটা বাক্যে কি পদরূপে বসেছে? আমাদের অস্থির করে তোলে। আমাদের যে অস্থির করে তোলে, কি অস্থির করে তোলে? কি মানে কোন জিনিসটা আমাদের অস্থির করে তোলে? এই যে ঝমঝমানি। কার ঝমঝমানি? বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। এটা হলো কি? এটা হলো বিশেষ্য হিসেবে বসেছে, বিশেষ্য রূপে। তাহলে এই অনুকারটা এই জায়গাতে বিশেষ্য রূপে বসেছে। এরপরে বলছে কি, নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়। লক্ষ্য করো, বেদনাটা কেমন? বেদনাটা হলো ছলো ছলো বেদনা। তাহলে ছলো ছলোটা কি? বিশেষণ রূপে। কেমন বেদনা? ছলো ছলো বেদনা, অর্থাৎ বিশেষণ রূপে। বলছে যে কলকলে উঠলো সেথায় নারীর প্রতিবাদ। উঠলো, কিভাবে উঠলো? কলকল করে উঠলো। উঠলো হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদকে যখন বিশেষায়িত করে তখন সেটাকে বলা হয়
তখন সেটাকে বলা হয় যে ক্রিয়া বিশেষণ। দেখো উঠলো ক্রিয়ার বিশেষণ হচ্ছে কি কলকলিয়ে, চিকমিক করে। কে কি করে? এই যে করেটা হলো ভার, কেমন করে? চিকমিক করে, অর্থাৎ এটা হলো এটার অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এগুলো হচ্ছে এই ক্রিয়া বিশেষণ রূপে বসেছে, অর্থাৎ অনুকার দ্বিরুক্তগুলো ক্রিয়া বিশেষণ রূপে বসে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন আসো, একজন কমেন্ট করলা যে অনুকার আর ধনাত্মকের মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই, তবে পরীক্ষার হলে যদি দিয়ে যায় নিচের কোনটি অনুকার অব্যয় বা নিচের কোনটি ধনাত্মক অব্যয়, তখন আবার কিন্তু একটু ঘাবড়ে যাবা। লক্ষ্য করো, বলছে নিচের কোনটি ধনাত্মক অব্যয়। খেয়াল করো, বলছে নিচের কোনটি ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় ক নম্বর অপশনে দিল যে মিনমিন, বা বলছে কি ঠাঠা, দিল ঠাঠা। খ নম্বরে দিল কি? খ নম্বরে দিল তোমার ঝিকিমিকি, ঝিকিমিকি। গ নম্বরে দিল খাখা, খাখা। ঠিক আছে, ঘ নম্বরে দিল ভেউ ভেউ, ভেউ ভেউ। লক্ষ্য করো, বলছে কোনটি ধনাত্মক অব্যয়, সরি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? ধনাত্মক। লক্ষ্য করো, কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ধনাত্মক। লক্ষ্য করো, ঠাঠা, ঝিকিমিকি, খাকা, ভেউ ভেউ। লক্ষ্য রাখবে যখন ধনাত্মক কথাটা থাকবে, ধনাত্মক মানে কি ধ্বনি ব্যঞ্জনা, সাউন্ড হবে, সাউন্ড। থালা ঝনঝন, ঠিক আছে, মাসি ভন ভন, ঝনঝন সাউন্ড হয়, সাউন্ড হয়। ঠাঠা কোনো সাউন্ড নাই, অনুভূতি। ঝিকিমিকি কোনো সাউন্ড নেই, অনুভূতি, আলোর তীব্রতা। খা অনুভূতি, কিন্তু ভেউ ভেউ সাউন্ড হয়, যেটা সাউন্ড হবে সেটা ধ্বনি ব্যঞ্জনা। আর ধ্বনি ব্যঞ্জনা মানে কি ধনাত্মক ধরে নিবা। ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে করবা, দেখবা পেয়ে যাচ্ছ। তাহলে এটা হলো ধনাত্মক, অর্থাৎ লক্ষ্য রাখবে যে সবগুলোই অনুকার, সবগুলো ধনাত্মক। তবে এর মধ্যে যদি আবার ভাগ করতে দেয় তাহলে প্রথম তিনটা যেগুলো সাউন্ড হয় এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা অর্থাৎ ধনাত্মক, আর লাস্টেরটা হলো কি অনুকার, অনুকার বলবে। ঠিক আছে, যদি আলাদা করতে কয়, এই হলো পার্থক্য। ওকে, আমি ভেউ ভেউ লিখেছি, ঘেউ ঘেউ লিখিনি। ওকে, এরপরে দেখো, এরপরে লক্ষ্য করো যে ধনাত্মক দ্বিরুক্তির গঠন ওই একই জিনিস, পটপট ঝনঝন অবিকৃত থাকে, আবার কখনো একটু পরিবর্তন হয়, ঘপাঘপ, টপাটপ, পটাপট, আবার শেষে ই যুক্ত হয়, ধরাধরি, ঝমাঝমি। ঠিক আছে, ঝনঝনি। যুগ্ম রীতিতে লক্ষ্য রাখো, যুগ্ম রীতিতেটা কি? যুগ্ম রীতিতে হলো প্রথমটা থেকে পরেরটা একটু পরিবর্তন হবে। দেখো কিচির পরেরটা মিচির, মানে সেম হবে না। যুগ্ম রীতি মানে কি সেম হবে না, যুগ্ম মানে কি দুইটা দ্বিরুক্ত শব্দ আগের থেকে পরেরটা আলাদা হবে। দেখো যেমন দেখো কিচির মিচির, টাপুর টুপুর, দেখো প্রথমটা ছিল টা, পরেরটা হয়ে গেল টু, একটু চেঞ্জ, ধ্বনিটা একটু চেঞ্জ, টাপুর টুপুর। ঠিক আছে, হাপুস হুপুস। ঠিক আছে, তাহলে এগুলো দেখো, লক্ষ্য করো, যখন প্রথমটা থেকে পরেরটা একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, তখন সেটাকে বলবো যুগ্ম রীতিতে। এরকম আরো আছে, এটা হলো দ্বিরুক্ত, অনুকার দ্বিরুক্তের ক্ষেত্রে যুগ্ম রীতিতে। আবার যদি শব্দের ক্ষেত্রে হয়, লক্ষ্য করো, শব্দের ক্ষেত্রে দ্বিরুক্ত মানে যুগ্ম রীতিতে। লক্ষ্য করো, চুপ চাপ, প্রথমে চুপ পরে চাপ, দুটো আলাদা আলাদা শব্দ। জারি জুরি একটু আলাদা শব্দ, মিটমাট একটু আলাদা শব্দ। বা বলছে কি দেখো সরাসরি, আলাদা আলাদা শব্দ। জেদা জেদি মানে দুইটার গঠন একটু চেঞ্জ হবে, একই জিনিস বোঝাবে কিন্তু গঠনটা একটু চেঞ্জ হবে। যেমন দেখো বলছে কি ছটফট, নিষ্পিস একটু চেঞ্জ, প্রথমটা থেকে একটু পরেরটা চেঞ্জ। বা বলছে কি ভয় ডর একটু চেঞ্জ, চাল চলন চেঞ্জ, রীতিনীতি চেঞ্জ, বন জঙ্গল চেঞ্জ, একটু চেঞ্জ হবে। ঠিক আছে, যেটা চেঞ্জ হবে সেটা হবে যুগ্ম রীতিতে। অর্থাৎ দুইটা ভালো ভালো যখন দুইটা সেম হবে তখন সেটা হবে কি সাধারণ দ্বিরুক্তি। আর যখন দুইটা একটু চেঞ্জ হবে, ধনী গরিব, দেখো দুইটা কিন্তু উল্টা হয়ে গেল। অর্থাৎ যখন প্রথমটা থেকে পরেরটা যখন একটু পরিবর্তন হবে, পরিবর্তন সাধন হবে, তখন সেটা যুগ্ম রীতিতে। যদি শব্দের ক্ষেত্রে হয় যুগ্ম রীতিতে শব্দ, যদি পদের হয় যুগ্ম রীতিতে পদ, যদি অনুকারের হয় যুগ্ম রীতিতে অনুকার। ঠিক আছে, এইভাবে। যেমন যুগ্ম রীতিতে যেটা পদের দ্বিরুক্তি সেটাকে বলা হয় পদান্তক দ্বিরুক্তি। যেমন বলছে কি যে হাতে হাতে, সরি হাতে হাতে হবে না, দুঃখিত, এটা হবে হাতে নাতে, কাপড়ে চোপড়ে, আকাশে বাতাসে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি যুগ্ম রীতিতে। আর এটা যুগ্ম রীতিতে না, ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম, এটা যুগ্ম রীতিতে না, এটা হচ্ছে অবিকৃত। আর যুগ্ম রীতিতে যখন হবে তখন একটু চেঞ্জ হবে, আকাশে বাতাসে, হাতে নাতে, কাপড়ে চোপড়ে, এগুলো হচ্ছে যুগ্ম রীতিতে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিরুক্ত শব্দ। এরপরে আসো আমাদের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আসি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, লক্ষ্য করো,
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ। ভয়, ভয় ভয়, লক্ষ্য করো দুইটা সেম দ্বিরুক্ত শব্দ, কিন্তু যখন বলবো ভয় ডর, দুইটা একটু আলাদা হয়ে গেল। প্রথমে ছিল ভয়, পরে হলো ডর। অর্থাৎ এই যে দেখো দুইটা বর্ণের চেঞ্জ, মানে দুইটা সাউন্ডের চেঞ্জ, দুইটা ধ্বনির চেঞ্জ যখন হবে তখন সেটাকে বলবো যুগ্মরীতি, অর্থাৎ যুগ্মরীতি। লক্ষ্য করো বলছি কিচির কিচির, কিচির কিচির। এই কিচির কিচির শব্দ দেখো, এই যে কিচির কিচির প্রথম কটাকে একটু চেঞ্জ করে দিলাম, হয়ে গেল কিচির মিচির। তাহলে এই যে দেখো মি চির, লক্ষ্য করো এই যে একটা বর্ণ চেঞ্জ করার কারণে, একটা বর্ণ চেঞ্জ করার কারণে ধ্বনিটা চেঞ্জ হলো কিচির মিচির, অর্থাৎ এটা যুগ্মরীতিতে। যখন তোমার প্রথম যে যুগ্মরীতিতে সরি দ্বিরুক্ত শব্দের প্রথম যে ধ্বনি, পরের ধ্বনিটা যদি চেঞ্জ হয়, প্রথমটা থেকে যদি একটু চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় যুগ্মরীতিতে। ওকে, এবার আসো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দটা লক্ষ্য করো, এটা হচ্ছে বলা হয় লিঙ্গ। লিঙ্গ কি? লিঙ্গ হলো একটা চিহ্ন, ঠিক আছে? লিঙ্গ বলা হয় চিহ্ন, যে চিহ্ন দিয়ে পুরুষ ও স্ত্রীকে মানে শব্দগুলোকে আলাদা করা যায়। পুরুষ এবং স্ত্রীকে আলাদা করা যায় যে চিহ্ন দিয়ে, সেটাকে বলা হয় লিঙ্গ, ঠিক আছে? এখন আসো এই লিঙ্গ কত প্রকার? এই লিঙ্গ হলো 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকারের মধ্যে একটা হলো পুংলিঙ্গ, যেটা হচ্ছে পুরুষবাচকতা বোঝায়, যেমন বাবা, ভাই, ঠিক আছে? তারপরে হচ্ছে কি দাদা, ঠাকুর, এই যে এগুলো হচ্ছে কি পুংলিঙ্গ। আর যখন স্ত্রীলিঙ্গ যেটা, সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দগুলোকে বোঝায়, যেমন সতীন, সদবা, বিধবা, ঠিক আছে? মা, দাদি, নানি, খালা, ঠিক আছে? এগুলো হলো স্ত্রীবাচক। আর 3 নম্বরটা হলো উভয়, অর্থাৎ উভয়কে বোঝায়। উভয়কে বোঝায়, যেমন বলছি শিশু। শিশু মানে কি? উভয়কে বোঝায়। শিশু বলছে মানুষ, মানুষ দিয়ে উভয়কে বোঝায়। মানুষ বলছে আমি, এই আমি দিয়ে উভয়কে বোঝায়। তুমি, তুমি দিয়ে উভয়কে বোঝায়, ঠিক আছে? গরু, গরু দিয়ে উভয়কে বোঝায়। তাহলে যেটা দিয়ে উভয়কে বোঝাবে সেটাকে বলা হয় কি বাচক? উভয় লিঙ্গ, সেটাকে উভয় লিঙ্গ বলে। এরপরে আসো, ওকে, এরপরে আসো যেটা ক্লিব লিঙ্গ। 4 নম্বরটা হচ্ছে ক্লিব। ক্লিব যেটা হচ্ছে কি বস্তুকে বোঝায়, বস্তু, বস্তু বুঝালে সেটা হলো ক্লিব লিঙ্গ, ঠিক আছে? ক্লিব লিঙ্গ সেটা হলো বস্তুবাচক, টেবিল, চেয়ার, লাইট, ফ্যান, মোবাইল, ক্যামেরা, ক্লাস, ঠিক আছে? এগুলো উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। ওকে, তাহলে এই যে এখান থেকে আমাদের পড়তে হবে কি? এখান থেকে আমাদের পড়তে হবে কি? এখান থেকে আমাদের আমি একটু আলোচনা করে দিই, ঠিক আছে? লক্ষ্য করো যে বাংলা ভাষায় যে আমাদের পুরুষবাচক বা স্ত্রী বা পুরুষবাচক যে শব্দগুলো আছে, এটাকে 2টা ভাগে ভাগ করা হয়, মানে 2টা দিক থেকে দেখা হয়। একটা হলো পতি পত্নী অর্থে, পতি পত্নীবাচক, পতি পত্নীবাচক। আরেকটা হলো সাধারণ অর্থে, সাধারণ অর্থে। প্রতিপত্নীবাচক অর্থটা কি? প্রতিপত্নীবাচক অর্থ হলো হাজব্যান্ড ওয়াইফ একটা সম্পর্ক থাকবে, যেমন বাবা মা, ভাই, বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ঠিক আছে? তাহলে এগুলো কি প্রতিপত্নীবাচক। আর আরেকটা হলো সাধারণ, যেমন ছেলে মেয়ে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী, বন্ধু বান্ধবী, ঠিক আছে? বান্ধবী। বা বলছি কি যে পাগল পাগলি, পাগলের বউকে কি পাগলি বলে? না, পাগলি বলে না। তাহলে পাগল পাগলি হলো কি সাধারণ। তাহলে পাগল পাগলি এগুলো হলো কি সাধারণ অর্থে। তাহলে আমরা বাংলা ভাষায় স্ত্রীবাচক পুরুষবাচক শব্দগুলোকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রতিপত্নীবাচক আর একটা হলো সাধারণ অর্থে। এরপরে আসো যে এই যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দের সাথে কিছু প্রত্যয় যুক্ত হয়ে, কিছু প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়। প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচকতা বোঝায়, স্ত্রীবাচকতা বোঝায়। যেমন দেখো বলছে কি যে ডাক্তার, ডাক্তারের স্ত্রীবাচক কি বোঝায়? ডাক্তারনি, ডাক্তারনি। বা বলছে কি জেলে,
জেলের স্ত্রীবাচককে কি বোঝায়? জেলেনি, জেলেনি। বলছি কি রজক, রজকের স্ত্রীবাচক কি বোঝায়? রজক, রজকি, রজকি, রজকি। ঠিক আছে, এরকম অনেক প্রত্যয় আছে, তোমরা অনেক প্রত্যয় পাবে বইতে। এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করে, স্ত্রীবাচক শব্দ গঠন করে। এরপরে তুমি পাবা, আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিচ্ছি, তোমরা এটা পড়বে, পড়তে হবে তোমাদের। এরপরে হচ্ছে কিছু শব্দ যুক্ত হয়ে, কিছু শব্দ যুক্ত হয়ে, শব্দ যুক্ত হয়ে, যেমন বলছি কি কবি, এটা হচ্ছে মহিলা কবি, কবি। ঠিক আছে, কবি, মহিলা কবি। উত্তর পুরুষ, পূর্বপুরুষ, এগুলো হলো উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ বোঝাবে। উত্তর পুরুষ মানে কি পূর্বপুরুষ, পরবর্তী পুরুষ, অর্থাৎ এখানে শুধু পুরুষ জাতিকে বোঝানো হয়নি, পুরুষ নারী যারা ছিল, আমাদের পূর্ববর্তী যারা ছিল, তাদেরকে পূর্বপুরুষ বলা হয়। ঠিক আছে, ডাক্তার, মহিলা ডাক্তার। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এই যে এইভাবে কিছু শব্দ যুক্ত হয়ে, শব্দ যুক্ত হয়ে আমাদের যেমন পুলিশ, পুলিশ, মহিলা পুলিশ। ঠিক আছে, পুলিশ, মহিলা পুলিশ। তারপর আরো কি কি আছে রে, ভুলে গেলাম। যেমন মদ্দাহাস, মদ্দাহাস, মাদিহাস। ঠিক আছে, মাদিহাস। এই যে কিছু শব্দ যুক্ত হয়ে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে, আবার কিছু শব্দ যুক্ত হয়ে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করছে। এরপরে আসো বিশেষ নিয়মে, বিশেষ নিয়মে স্ত্রীবাচক, বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠন হচ্ছে। যেমন শব্দের শেষে যদি তা থাকে, সেটা ত্রি হয়, ত্রা থেকে তা থেকে ত্রি হয়ে যাচ্ছে, অত থেকে অতি, তারপর হচ্ছে মান থেকে মতি, বান থেকে বতি, বান থেকে বতি। তারপরে হচ্ছে কি ইয়ান থাকে, ইয়ান থেকে ইয়সি, এইরকম আর কি চেঞ্জ হচ্ছে, ইয়সি। ঠিক আছে, ইয়সি। যেমন তা, নেতা থেকে নেত্রী, নেতা থেকে নেত্রী। ঠিক আছে, নেতা থেকে নেত্রী। সৎ থেকে অথ, সৎ, সৎ থেকে সতী। তাহলে এগুলো হচ্ছে বিশেষ নিয়মে, এগুলো মনে রাখবে যে বিশেষ নিয়মে। নেতা থেকে নেত্রী, তারপরে কি মহৎ থেকে মহতী, বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী, দয়াবান থেকে দয়াবতী। না, বান, দয়াবান, দেখি তো দয়াবান কি আছে, দয়াবান না, দয়াবতী হওয়ার কথা, যেহেতু বিশেষ নিয়মে সাধিত করে বাবা। হ্যাঁ, রূপবান, রূপবতী। বান থাকলে বতী, ইয়েস, বান থাকলে বতী, রূপবতী, বান, রূপবতী। ওকে, ইয়ান, গরিয়ান থেকে গরিয়সী। ঠিক আছে, তাহলে এই যে যে চ্যাপ্টারটা, মানে যে শখটা বাবা, এই শখটা একটু মুখস্থ করে ফেলবা, মুখস্থ না সরি, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস। মুখস্থ করার কিছু নেই, এগুলো মুখস্থ করার কিছু না। ওকে, এরপরে আসো, তোমার হচ্ছে নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক। নিত্য স্ত্রীবাচক, স্ত্রীবাচক যেমন বলছি কি সতীন, বলছি সধবা, বলছি বিধবা। ঠিক আছে, সধবা, বিধবা। তারপর বলছি কি সৎমা, বলছি ডাইনি, বলছি শাকচুন্নি। ঠিক আছে, শাকচুন্নি, শাকচুন্নি, লক্ষ্য করো। তাহলে এই যে সতীন, সৎমা, বিধবা, সধবা, ডাইনি, শাকচুন্নি, এই টাইপের যত শব্দগুলো আছে, এগুলো আমাদের নিত্য স্ত্রীবাচক। ঠিক আছে, নিত্য স্ত্রীবাচক। এবার দেখো নিত্য পুরুষবাচক, বলছি কি মোল্লা, মৌলানা। ঠিক আছে, মৌলানা, মৌলভী, কেরানি। ঠিক আছে, কেরানি। তারপর রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। ঠিক আছে, যত ভালো ভালো পোস্টগুলো আছে এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক। বোঝা গেল? এর মধ্যে বাবা স্ত্রৈণ, যে স্ত্রীর কথায় চলাফেরা করে, স্ত্রৈণ।
বলছে অকৃতদার, অকৃতদার মানে যে কখনো দ্বার গ্রহণ করেনি, অর্থাৎ বউ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তাকে অকৃতদার বলে। বলছে কৃতদার, ঠিক আছে, যে বিবাহ করিয়াছেন। তাহলে এই যে এগুলো, ঠিক আছে, যেমন কবিরাজ, ঠিক আছে, কবিরাজ এগুলো হচ্ছে কি নিত্য পুরুষবাচক। তবে এই জায়গাতে একটা কথা আছে, সে কথাটা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এগুলোকে আবার উভয়ও ধরা হয়, উভয়, ঠিক আছে, উভয়ও ধরা হয়, একটু সচেতন থাকবে। উভয়, কখন উভয়? এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা। যেমন বলছে কি শিক্ষক, স্ত্রীবাচক কি শিক্ষিকা, শিক্ষিকা। কিন্তু যখন বলা হয় প্রাতিষ্ঠানিক পদমর্যাদার দিক থেকে শিক্ষক হচ্ছে উভয় লিঙ্গ। যেমন বলছে কি রাইসা একজন সহকারী শিক্ষক, একজন সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক, লক্ষ্য করো, সহকারী শিক্ষক, লক্ষ্য করো। এই যে শিক্ষক, এটা কি বচন? এটা তো সরি, এটা কি বচক? এটা হচ্ছে উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। কেন? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পদমর্যাদা। যখন প্রাতিষ্ঠানিক পদমর্যাদা বোঝাবে তখন সেটা হয়ে যাবে আমাদের উভয় লিঙ্গ। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, সাবধান থাকবে উত্তর করার সময়। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখছি কি নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক। এরপরে আসো আরেকটা বিষয় দেখবা যে একই পুরুষের দুইটা স্ত্রীবাচক শব্দ আছে। একই পুরুষ, আবার কেউ মনে করো না যে একই পুরুষের দুইটা বউ আছে, দুইটা স্ত্রীবাচক শব্দ আছে, বাচক শব্দ। যেমন বলছি কি ভাই, ভাইয়ের স্ত্রীবাচক কি বোন, আমার ভাইয়ের বউ সমান সমান কি ভাবি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ভাই শব্দের দুইটা পুরুষবাচক। আবার দেখো বোন দুইটা পুরুষবাচক আছে, বলছি ভাই বা দুলা ভাই, দুইটা পুরুষবাচক। তাহলে কিছু কিছু শব্দ দেখা যায় দুইটা পুরুষবাচক থাকে, দুইটা স্ত্রীবাচক থাকে, ঠিক আছে, দুইটা পুরুষবাচক থাকে, দুইটা স্ত্রীবাচক থাকে। এরপরে দেখো আরেকটা বিষয় তোমরা পাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, নিপ্রত্যয় যুক্ত, নিপ্রত্যয় যুক্ত। যেমন বলছে কি কুমার, কুমার কুমারনী, ডাক্তার সরি কুমার কুমারনী, চামার চামারনী, ঠিক আছে, বলবো সমস্যা নেই, সরি। বলছে জেলে, জেলেনি, জেলেনি। বলছি যে বেদে, বেদে থেকে বেদেনি। তাহলে এই বেদেটা হলো পুরুষ, বেদেনি হলো স্ত্রী, জেলে পুরুষ, জেলেনি স্ত্রী, কুমার পুরুষ, কুমারী হচ্ছে স্ত্রী। তাহলে দেখো এই যে জেলে, বেদে, কুমার, ঠিক আছে, এরা হলো সমাজের নিম্ন শ্রেণীর, নিম্ন শ্রেণীর বা স্বাভাবিক বলতে পারি, নিম্ন শ্রেণী, নিম্ন বা স্বাভাবিক। এই স্বাভাবিকের সাথে যখন নি প্রত্যয় যুক্ত হয় তখন সেটা স্ত্রীবাচক, স্বাভাবিক স্ত্রীবাচকই থাকে। কিন্তু যখন এই নি প্রত্যয়টা সমাজের উচ্চ শ্রেণীর পেশার সাথে যুক্ত হয়, উচ্চ শ্রেণী, যেমন ডাক্তার, ডাক্তারের সাথে যুক্ত হয় ডাক্তারনি, জমিদার, ভারী জমিদারনি তুই, জমিদারনি, মাস্টার, মাস্টারনি, চরম মাস্টারনি উঠে আসছো, দারোগা, দারোগানি, ঠিক আছে। নি প্রত্যয় যখন এদের সাথে যুক্ত হবে তখন এই নি প্রত্যয়গুলো মূলত অবজ্ঞা অর্থে বসবে, অবজ্ঞা, উচ্চ শ্রেণীর সাথে বসলে নি প্রত্যয় অবজ্ঞা, মানে এগুলোতে ইনসাল্ট করা হয়। ডাক্তারনি, তুমি ডাক্তারনি হয়েছো, ডাক্তারনি মানে কি অপমান করা হচ্ছে। অর্থাৎ উচ্চ শ্রেণীর যখন পুরুষবাচক শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত হবে তখন সেটা অবজ্ঞার্থে। তাহলে এগুলো হবে অবজ্ঞার্থে, ঠিক আছে, জমিদারনি, ডাক্তারনি, মাস্টারনি, দারোগানি, এগুলো অবজ্ঞার্থে। আরেকটা দেখো যে ইকা প্রত্যয়, ইকা প্রত্যয়, এই ইকা প্রত্যয় যখন যুক্ত হবে, যেমন বলছে কি বালক, বালিকা, পাঠক, পাঠিকা, পেরক, পেরিকা, ঠিক আছে। কিন্তু যখন বলছি পুস্তক থেকে পুস্তিকা তখন কিন্তু এটা পুরো স্ত্রীবাচক বোঝায় না, পুস্তিকা, নাটিকা, ঠিক আছে, এগুলো কিন্তু একাঙ্কিকা, মালিকা, মালা থেকে মালিকা, এগুলো কিন্তু আর স্ত্রীবাচক বোঝায় না, এগুলো বোঝায় ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে, ক্ষুদ্র অর্থে বোঝায়, ক্ষুদ্রার্থে, ক্ষুদ্র অর্থে পুস্তিকা, ক্ষুদ্র অর্থে নাটিকা, ক্ষুদ্র অর্থে একাঙ্কিকা। তাহলে এগুলো হচ্ছে কি ক্ষুদ্রার্থে। এরপরে আসো যদি মানে ইকা প্রত্যয়, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন হয়। আরেকটা হলো আনি প্রত্যয়, করো আনি প্রত্যয়, আনি, যেমন মেথর যোগ
আনি সমান সমান কি মেথরানি, স্ত্রীবাচক। কিন্তু যখন বলছি বন যোগ আনি সমান সমান বনানি, হিমানি, ঠিক আছে, হিমানি, বনানি, তারপরে কি আছে আর অরণ্যানি, অরণ্য যোগ আনি সমান সমান অরণ্যানি। এই যে এগুলো হয় বৃহৎ অর্থে, এগুলো বৃহৎ অর্থে, এগুলো স্ত্রীবাচক না, এগুলো হলো বৃহৎ অর্থে, বৃহৎ অর্থে বসে। বন আর বনানি অনেক বড় বন, বৃহৎ অর্থে। হিমানি বৃহৎ অর্থে, ঠিক আছে। তাহলে একটা বিষয় লক্ষ্য করছি, ইকা আর হচ্ছে কি অন। তাহলে তাহলে আমরা লক্ষ্য করো, যখন আনি প্রত্যয়টা দেখব যে এগুলোর সাথে যুক্ত হয়েছে এই তিনটা, তখন সেটাকে আমরা স্ত্রীবাচক না বলে বলবো কি বৃহৎ অর্থে আনি প্রত্যয়টা যুক্ত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করছি তোমাদের এই পর্যন্ত যেগুলো পড়েছি তোমাদের বোধগম্য হয়েছে। একটু বইটা দেখে নেবে পাশাপাশি, আশা করছি কোনো সমস্যা থাকবে না। ওকে, তো যাই হোক, দীর্ঘ সময় হয়ে গেল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।